সালামু আলাইকুম, ওয়েলকাম ভিউয়ার্স। আজকের আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইশতেহারের প্রতিরক্ষা নীতি নিয়ে। আমরা দেখেছি দেশের ২ টা বড় জোট, একটা জোট এবং একটা দল তাদের ইশতেহার দিয়েছে। অনেক বিষয় তারা প্রমিস করেছে। আমরা শুধুমাত্র ফোকাস করব আজকে নিরাপত্তা এবং প্রতিরক্ষা নীতি নিয়ে উভয় দলের প্রমিস গুলো এবং সেগুলার বিভিন্ন পয়েন্টস নিয়ে আমরা একটা আলোচনা করার চেষ্টা করব এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের নিয়মিত আ গেস্ট সাবিনা আহমেদ আপু, যিনি আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক হিসেবে বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে থাকেন এবং একই সাথে আমাদের মাঝে আছেন শোয়েব আহমেদ ভূঁইয়া, যিনি অ্যাডজাঙ্ক্ট প্রফেসর পেইস ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক এবং উনি একই সাথে সিনেটর অফ দ্য সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক। ওয়েলকাম বোথ অফ ইউ ইন আওয়ার আলাপ সালাপ শো টুডে। থ্যাংক ইউ রিয়াজভি। থ্যাংক তো ইউ আমি রিয়াজ। আ সাবিনা আপু এবং শোয়েব ভাই দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি, আপনারা সময় করে এসছেন। তো আমি ১ম আমরা সরাসরি আলোচনায় চলে যাই যে আমরা যেটা বলেছি যে নিরাপত্তা ইস্যু এবং প্রতিরক্ষা ইস্যু নিয়ে কথা বলব। তো প্রতিরক্ষা ইস্যুতে আমরা আ মানি যেটা দেখলাম যে আধুনিকায়ন করার কথা বলেছে উভয় দলই। আ যে আমাদের প্রতিরক্ষা আধুনিকায়ন করা হবে এবং ফোর্সেস গোল 2030 র আদলে বিএনপি আধুনিকায়নের কথা বলেছে। আর জামাত ভিশন 2040 র আলোকে তারা আধুনিকায়নের কথা বলেছে এবং ১৮ থেকে ২২ বছর বয়সী তরুণদের প্রশিক্ষণের কথা বলেছে। সো এই বিষয়টা নিয়ে এই বিষয়টা সেন্ট্রিক তারা আরো কিছু পয়েন্টস বলেছে। তো আমি সাবিনা আপু আপনার কাছে ওভারঅল জানতে চাই যে আপনি ডিফেন্স পলিসিটাকে কিভাবে দেখছেন এবং যেই ২ টা পয়েন্ট আমি বললাম যে ফোর্সেস গোল 2030 ভার্সাস ফোর্সেস গোল 2040 ২ টা দলের। আপনি আপনার মূল্যায়ন জানতে চাই। আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিবডি। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি রিয়াজ। ওয়েলকাম শোয়েব। আমরা ইউজুয়ালি কোয়েশ্চেন অ্যান্সার সেশন করি, বাট এখানে উই বোথ আর গেস্টস। হ্যাঁ, আমাদের আজকের মূল আলোচনাতে আমরা প্রতিরক্ষার দিকে ইশতেহারে প্রতিরক্ষা বিষয়ে আ বড় দুটো দল কি বলেছে সেটাতে আমরা কনসেনট্রেট করব। সাথে এনসিপিটাও রাখবো বিকজ দে হ্যাভ গিভেন এ ভেরি গুড আম ইশতেহার অন ডিফেন্স। বাট ১ম এই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে লেটস স্টেপ ওয়ান স্টেপ ব্যাক। সেটা হচ্ছে যে এদের দুজনের ভিশনটা কি? হ্যাঁ? মানে ওদের গাইডিং প্রিন্সিপালটা কি? বোথ জামাত এবং বিএনপির। হ্যাঁ? সো আমি জামাতটা দিয়ে শুরু করি বিকজ ওটা মোর অফ এ আম concentrated and specific. Compared to what BNP has done, it's more generalized and vague. সো জামাতের ভিশনটা হচ্ছে নির্বাচনী ইশতেহারে তাদের ভিশনটা হচ্ছে ভিশন 2040, যেটা তারা বলছে। এটা শুধু প্রতিরক্ষা ব্যাপারে না। এটা তাদের গাইডিং পয়েন্ট ফর দ্য হোল ইশতেহার। যেখানে তাদের অর্থনৈতিক লক্ষ্য আছে $2 ট্রিলিয়ন ইকোনমি বাই 2040। হ্যাঁ? পার ক্যাপিটা ইনকাম যেখানে তারা $10,000 রেখেছে। সো যেখানে আ আওয়ামী লীগেরও ছিল 2041 এর ভিতরে 2040 এর ভিতরে আওয়ামী লীগ চেয়েছিল পার ক্যাপিটা ইনকাম করতে ১২,০০০ আ মানে ১২৫০, সেখানে জামাত রেখেছে 10,000s। হ্যাঁ, আমি না সরি ১২,৫০০, সেখানে জামাত রেখেছে ১০,০০০। নেক্সট পয়েন্ট হচ্ছে আইসিটি ডিজিটাল সেক্টরে ২০৩০ এর মধ্যে তারা ২ মিলিয়ন জব। আম আমি মধ্যে একটা ভুল করে ফেলেছি। আমি বলেছি 2040, বাট তারা ২০৩০ এর মধ্যে এটাকে উন্নত করতে চাচ্ছে। আচ্ছা, আইসিটি ডিজিটাল সেক্টরে ২০৩০ এর মধ্যে ২ মিলিয়ন আইসিটি সংশ্লিষ্ট চাকরি বানাবে, যেটাতে ফ্রিল্যান্সার অ্যান্ড ডিজিটাল এক্সপোর্ট প্রমোট করা হবে। এটা জামাতের ইশতেহারে আছে। তারা $5 বিলিয়ন এর আইসিটি এক্সপোর্ট করবে এবং $১.৫ বিলিয়ন আম সেভিংস করবে instead of getting it from outside, তারা নিজেদের মধ্যে এগুলো তৈরি করবে যাতে তাদের সেভিংসটা হবে $১.৫ বিলিয়ন। আম আর তারা তাদের ইকোনমিটাকে রাখতে চাচ্ছে নট জাস্ট বেসড অন লেবার বাট নলেজ বেস। হ্যাঁ, আমাদের ইকোনমি তো লেবার বেসড, গার্মেন্টস সেক্টর বলো বা রেমিটেন্স, এগুলি তো সব লেবার বেসড। হ্যাঁ, সুতরাং এবারে তারা এটাকে নলেজ বেসড মানে এক ধাপ উপরে উঠেই নিয়ে চলে আসতে যাচ্ছে। ডিফেন্স এবং সামরিক আধুনিকায়নে তারা ২০৪০ এর মধ্যে তারা বলেছে 100% সামরিক আত্মনির্ভরতা অর্জন, which is a little unrealistic, but it is going to set them in a good path, যে তারা একটা নির্ভরতা অর্জনের জন্য তারা তাদের গোলটাকে সেট করছে। যাতে তারা অস্ত্র উৎপাদন এবং যাতে করে বাংলাদেশের অস্ত্র উৎপাদন এবং প্রতিরক্ষা প্রযুক্তি বিকশিত হয়। এটা তারা রেখেছে তাদের ইশতেহারে। আম এই মর্মে তারা একটা সামরিক গবেষণা প্রতিষ্ঠান স্থাপনের জন্য আম তারা বলেছে।
which is a very good step. আচ্ছা। তো আর যদি দেখো যে জব ক্রিয়েশন সেখানে তারা ১০ মিলিয়ন যুবককে মার্কেট ওরিয়েন্টেড স্কিল ট্রেনিং দিবে। ৫ মিলিয়ন জব প্লেসমেন্ট, ১.৫ মিলিয়ন ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট অ্যান্ড ৫০০ মিলিয়ন নতুন উদ্যোক্তা। এবং এরপরও তারা এডুকেশন এবং হেলথ সেক্টরে তারা অনেকগুলো um, specific numbers of jobs and সার্ভিস তারা অ্যাড করেছে এবং তারা মোট ২৬টা সেক্টর আইডেন্টিফাই করেছে যেখানে তারা এই জবগুলো ক্রিয়েট করবে। সো দে আর নট জাস্ট স্লোগানস, দে আর মোর স্পেসিফিক। বুঝা যাচ্ছে যে তারা তাদের এগুলো যখন সেট করেছে এর পিছনে তারা অনেক হোমওয়ার্ক করে এই নাম্বারগুলো সেট করেছে। আর সুতরাং ওভারঅল জামাতের ভিশনটা হচ্ছে, ভিশন 2040 টা হচ্ছে ইনসাফ ভিত্তিক একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার উচ্চাকাঙ্ক্ষাময় প্ল্যান, যা ২০৪০ এর মধ্যে বাংলাদেশের ইকোনমিকে $2 ট্রিলিয়ন ইকোনমি করবে। আর পার ক্যাপিটা ইনকাম করবে $10,000। সো আম বুঝাই যাচ্ছে যে $2 ট্রিলিয়ন ইকোনমি ইজ নট ইম্পসিবল, বাট ইটস চ্যালেঞ্জিং, বাট ইট ক্যান বি ডান। ইন কম্প্যারিজন বিএনপির ভিশনটা হচ্ছে ট্রান্সফর্মড বাংলাদেশ। তারেক রহমান বাংলাদেশে আসার পরেই বলেছিলেন, "I have a plan." সো ওই প্ল্যানের ভিত্তিতে they have come up with a transformed বাংলাদেশ। তারাও বলেছে যে তারা $2 ট্রিলিয়ন এর ইকোনমি বানাবে। কিন্তু স্পেসিফিক কোনো টাইমলাইন দেয়নি যে কবেকার মধ্যে তারা $2 ট্রিলিয়ন এর ইকোনমিক বানাবে। ভার্সাস জামাত বলেছে বাই 2040। হ্যাঁ, তারা আইটি সেক্টর, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, লাইট ইঞ্জিনিয়ারিং, ফুটওয়্যার, এসএমই বলতে যেটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। সো এক্সাক্টলি ওটা বলতে তারা কি দিয়েছে আমি শিওর না। ফুড প্রসেসিং, এক্সপার্ট ড্রিভেন গ্রোথ, ওটাই হতো এসএমই। হুম? তো এই সেক্টর গুলো তারা আইডেন্টিফাই করেছে। তারা জামাতের মতোই, জামাত যেমন বলেছে যে নট জাস্ট লেবার, we are now going to go to labor what knowledge base, এটা বিএনপিও বলেছে যে আরএমই এবং রেমিটেন্সের উপরে নির্ভরতা কমিয়ে আমরা নলেজ বেসড ইকোনমি করব। সো দেয়ার আর সাম সিমিলারিটিস বিটুইন জামাতের ইশতেহার অ্যান্ড বিএনপির ইশতেহার। $2 ট্রিলিয়ন নলেজ বেস ইকোনমি, এই দুটো খুব মিলে যায়। উম, আম, কিন্তু তাদের মধ্যে আছে অনেকটা ওয়েলফেয়ার, ডেলিভারি, শিক্ষা, কৃষি, আরবান প্ল্যানিং, ট্রান্সপোর্ট, মাইগ্রেশন পলিসি রিফর্মস। আমি যেমন ওদেরটা বললাম যে ওদেরটার মধ্যে ওরা ২৬টা আইডেন্টিফাই করেছে কোথায়, কোথায় তারা তাদের আম সেক্টর গুলোকে ইমপ্রুভ করবে, জবগুলোকে ক্রিয়েট করবে। তো এটা হচ্ছে মোটামুটি তাদের মোট গাইডিং প্রিন্সিপাল। সুতরাং তুমি যদি দেখো যে এই ২ টা দলের মধ্যে তাহলে পার্থক্যটা কোথায় হচ্ছে? পার্থক্যটা অর্থনৈতিক লক্ষ্যে যেমন আমি আপু আমরা অলরেডি বল এটা কি একটু পরে আসবো পার্থক্যটা? আমি একটু শোয়েব আচ্ছা ভাইকে ঠিক আছে, জিজ্ঞেস এটা তুমি পরে আসো। আপনি তো গাইডিং আচ্ছা, প্রিন্সিপাল টা বললেন। আমি একটু শোয়েব ভাইয়ের কাছে মূলত আমরা যদিও অন্যান্য ইশতেহারের পয়েন্ট গুলো নিয়েও কথা বলতে মানে বলতে চাইলে বলা যাবে। কারণ আমরা মূলত ডিফেন্স এ যেহেতু ফোকাস করছিলাম শোয়েব ভাই। তো আমি আপনার কাছে আসছি। আ প্রতিরক্ষায় ভিশন 2030 একটা বলা হইলো এবং ভিশন 2040 জি, আরেকটা দল দিল। জি, এবং ১৮ থেকে ২২ বছরের সমস্ত তরুণদের জন্য বাধ্যতামূলক বা অপশনাল রাখবে তারা। অপশনাল আসলে বাধ্যতামূলক বলেনি। সামরিক প্রশিক্ষণ এবং একই সাথে খুব মজার একটা বিষয় বিএনপি খুব চমৎকার একটা স্লোগান তাদের ইশতেহারে রেখেছে। সেটা হচ্ছে মেড ইন বাংলাদেশ প্রতিরক্ষা শিল্প তারা তৈরি করবে। হুম, হুম, আর জামাত আবার অন্যদিকে বলেছে যে তারা একটা জাতীয় সামরিক গবেষণা প্রতিষ্ঠান তৈরি করবে। যে রিসার্চ হুম, ইনস্টিটিউট হুম, থাকবে which will be pathway for basically the made in Bangladesh something like that. তো আমি ওভারঅল এই ডিফেন্স গোল বা ডিফেন্স নিয়ে যে গাইডিং প্রিন্সিপাল তারা ২ টা দল দেখাইতে চাইলো জাতিকে যে ড্রিমটা, এইটা নিয়ে হুম। আপনার মূল্যায়ন জানতে চাই সংক্ষেপে। জি, আমার মনে হয় অনেক কিছু জি, কভার করে ফেলছে সাবিনা আপু। তো আপনি যদি ওভারল্যাপ না করে বলেন। জি। জি, রিয়াজ ভাই থ্যাংক ইউ। আপনার এই জনপ্রিয় শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আ আ জামাত এবং বিএনপির ২ টি দলেরই বা আ নির্বাচনী জোটের এই ইশতিহারের যে ডিফেন্স অংশটা আছে বা প্রতিরক্ষা অংশটা আছে, এটা আমি একটু পড়তে যাচ্ছিলাম আরকি। তো জামাতের সাবিনা আপু অলরেডি পয়েন্ট আউট করেছেন। আমার যেটা মনে হয়েছে জামাতের ডিফেন্স এর ইশতিহারগুলো, পয়েন্ট গুলো অনেক বেশি স্পেসিফিক। যেখানে বিএনপির গুলো আমার কাছে মনে হয়েছে যে একটা জেনারেল কথা। যে একটা ওভারঅল মানে এটা যে ইশতেহারে থাকতে হবে, এটা যে নতুন কিছু আছে আমার কাছে সেটা মনে হয়নি। জামাতের এই মোটামুটি ৯ টা পয়েন্টের মধ্যে ৩ টা পয়েন্ট আমাকে ব্যক্তিগতভাবে খুবই আকৃষ্ট করেছে এবং আমার কাছে মনে হয় যে এটা আমাদের দরকার। এট লিস্ট বাংলাদেশের ডিফেন্স এর জন্য দরকার। ১ নাম্বার হচ্ছে নতুন মিলিটারি ডক্ট্রিন।
জামাত বলেছে তারা যদি ক্ষমতায় যায় একটি বাংলাদেশ মিলিটারির জন্য একটা নতুন মিলিটারি ডক্ট্রিন তৈরি করবে। কেন এইটার দরকার আমি একটু ব্যাখ্যা করি। ১ নাম্বার হচ্ছে যে আমরা যখন আমাদের শো থেকেও ডেমোক্রেসি এন্ড জাস্টিস শো থেকেও বিভিন্ন সামরিক বিশেষজ্ঞদের সাথে কথা বলি। এর মধ্যে সাবিনা আপা একজন। আ আমি খুব গর্বিত উনার সাথে আজকে সহ-আলোচক হতে পেরে। তো ওইখানে কিন্তু এই বিষয়টা ফুটে আসে। ১ নাম্বার হচ্ছে যে বাংলাদেশের কোন ডিফেন্স ডক্ট্রিন আছে কিনা এটা নিয়ে অনেকেই কনফার্ম না। ২ নাম্বার হচ্ছে যে ডিফেন্স ডক্ট্রিনটা ছিল বাংলাদেশ সেনাবাহিনী সহ বাংলাদেশ মিলিটারি যখন ট্রেনিং নিত, তাদেরকে উলফল্যান্ড এবং গ্রিনল্যান্ড বলে একটা প্রশিক্ষণের একটা ডিফেন্স ডক্ট্রিন এর উপর তারা ট্রেনিং নিত। যেখানে উলফল্যান্ড বলতে ভারতকে বোঝানো হতো এবং গ্রিনল্যান্ড বলতে বাংলাদেশকে বোঝানো হতো এবং এটাকে মক করে তারা তাদের ট্রেনিং গুলো নিত। কারণ আপনি রিয়ালিস্টিকলি চিন্তা করে দেখেন, বাংলাদেশের উপর যদি ভবিষ্যতে কোনো আক্রমণ হয়, সেটা কিন্তু ভারত থেকে হবে। সেটা কিন্তু অন্য কোনো দেশ থেকে হবে না। সুতরাং ভারতকে কেন্দ্র করে বাংলাদেশের এই মিলিটারি প্রিপারেশনটা থাকতে হবে। যেটা কিনা এই হাসিনা গভর্নমেন্ট, ফ্যাসিস্ট হাসিনা গভর্নমেন্ট গত ১৭ বছর এটা পুরা চেঞ্জ করে দিয়েছে। বাংলাদেশ মিলিটারিতে কিন্তু এখন কোনো উলফল্যান্ড, গ্রিনল্যান্ড বলে কিছু নাই। তারা ব্লু ল্যান্ড বলে একটা কিছু আবিষ্কার করেছে। যেখানে ভারতকে দেখানো হয়েছে বন্ধু রাষ্ট্র হিসাবে। তো আপনি কিভাবে বন্ধুর বিরুদ্ধে আবার যুদ্ধ কিসের? বললেন কি ল্যান্ড আবার বলেন তো একটু? নিউ যেই ব্লু টার্মটা ল্যান্ড বললেন? বলে ব্লু ল্যান্ড ব্লু বলে ওরা একটা নতুন মানে উলফল্যান্ডকে ওরা হুম, ব্লু ল্যান্ড বলে একটা নতুন কিছু দিয়ে রিপ্লেস করেছে যেখানে ভারতকে দেখা হয়েছে বন্ধু রাষ্ট্র। তো আপনি বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করবেন কেন? আপনি বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধে সীমান্তে গিয়ে ওই যে মিষ্টি বিতরণ করবেন, রাখি বন্ধন করবেন ইত্যাদি, ইত্যাদি যেখানে হাসিনা সরকারের সময়ে হয়েছে। তো জামাত ইসলাম ক্ষমতায় আসলে পরে যদি নতুন মিলিটারি ডক্ট্রিন তারা প্রতিষ্ঠিত করতে পারে, দেখেন রাষ্ট্রের কনসেপ্টটা হচ্ছে যে আপনার ব্যক্তিগত শত্রুতা কিন্তু চলে যাবে। রাষ্ট্র হিসাবে আপনার যেই আপনার বিরুদ্ধে যদি কেউ ক্ষতি করে যেমন পিলখানার হত্যাকাণ্ড, রাষ্ট্রের বিরুদ্ধে ক্ষতি করেছে। এটা কিন্তু বাংলাদেশ মনে রাখবে। মনে রাখতে জি, হবে। যদি বাংলাদেশ রাষ্ট্র হিসেবে তার অবস্থান জানান দেয়। তো এই হ্যাঁ। রাষ্ট্রের মিলিটারি ডক্ট্রিনটা থাকতে হবে। ২ নাম্বার যেটা জামাতের পয়েন্ট আমার কাছে আকর্ষণ করেছে সেটা হচ্ছে মিলিটারি বাজেট বৃদ্ধি। আপনারা জানেন যে বাংলাদেশের কিন্তু আশেপাশের যে দেশগুলো আছে, ভারত তো আছেই, পাকিস্তান তো আছে। আশেপাশে আরো যারা প্রতিবেশী দেশ আছে, সবার চেয়ে বাংলাদেশের আ আ জিডিপি বাজেট কম। বাজেট কিন্তু কম। হুম, পার ক্যাপিটা বা পার জিডিপি হিসাবে বাংলাদেশের মিলিটারি বাজেট কিন্তু কম। তো আপনার যদি বাজেট কম হয়, তাহলে আপনি কিসের প্লেন কিনবেন আর কিসের গোলা বারুদ কিনবেন? আপনার তো টাকাই নেই। তো আপনি কিনবেন কোত্থেকে? সেটাই। ৩ নাম্বার যে বিষয়টা আমাকে খুব আকৃষ্ট করেছে জামাতের আ আ ব্যাপারে মানে জামাতের মিলিটারি আ এই ইস্তিহারের পার্টটা, ম্যানিফেস্টোর পার্টটা সেটা হচ্ছে যে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ। জামাত বলেছে যে আমাকে নাম্বারটা আবার একটু মনে করায় দেন। সম্ভবত আম ১৮ দাঁড়ান থেকে ২২ 18 জি, থেকে 22 জি ১৮ থেকে ২২ বছর পর্যন্ত তরুণ-তরুণীদের ৬ থেকে ১২ মাসের সামরিক প্রশিক্ষণ দিতে হবে। এইটা কেন ভলান্টারি। রাইট মিলিটারি প্রশিক্ষণ দিতে হবে কম্পালসরি। ধাপে, ধাপে ওরা এটা বাস্তবায়ন করবে। ভলান্টারি, ভলান্টারি। আচ্ছা ভলান্টারি বলেছে নাকি? আচ্ছা ঠিক আছে। মানে হ্যাঁ, খেয়াল অপশনাল, করে দেখুন অপশনাল তো। এটা, অপশনাল। হুম, আচ্ছা অপশনাল। ঠিক আছে। আমার হিসাব মতে আমি এটাকে বাধ্যতামূলক করতাম। কেন করতাম? আপনি দেখেন যে বাংলাদেশের অবস্থানটা কি? বাংলাদেশের অবস্থান কিন্তু আবারও আমি বলছি যে বাংলাদেশের কিন্তু ৩ দিক থেকে ভারত দিয়ে ঘেরা। একদিকে জি, হুম, বঙ্গোপসাগর আরেকদিকে ছোট আমাদের একটা প্রণালী আছে মায়ানমারের সাথে। তো বাংলাদেশের হুম। কিন্তু প্রতিবেশী ইমিডিয়েট প্রতিবেশী বন্ধু বলে তেমন কেউ নাই। আপনি যদি ঘেরা হন এইভাবে। তো আমি হলে জামাতকে আমি আরো বরং আহ্বান করব এটাকে বাধ্যতামূলক করেন। এইজন্য যে আপনি ইসরায়েলের কথা চিন্তা করেন। ইসরায়েলে কিন্তু প্রতিটা নাগরিককে আইডিএফ এ ২ বছর ম্যান্ডেটরি সার্ভ করা হচ্ছে বাধ্যতামূলক। ট্রেনিং তো নিবেনই। সার্ভ করবেন আপনি। আপনি আইডিএফ মেম্বার হবেন। ইসরায়েলে কিন্তু এমন কেউ একজন নাগরিক নাই যে আইডিএফ এ সার্ভ করে না। আমার নিজের অনেক স্টুডেন্ট আছে যারা ইসরায়েল থেকে এখানে পড়তে আসে তারা সবাই আইডিএফ এ সার্ভ করছে। তো বাংলাদেশের অবস্থা কিন্তু এই প্যালেস্টাইন বা গাজা এইটাকে আমাদের মাথায় রেখে করতে হবে যে আমাদের চারদিকে এক্সট্রিমলি হোস্টাইল কান্ট্রি আছে এবং যেকোনো সময় আমাদের যদি কোনো ন্যাশনাল নেসেসিটি দেখা দেয়, প্রতিটা সক্ষম পুরুষ এবং নারী তারা যেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মতো অবস্থায় থাকে। আমাদের যেহেতু এয়ার ডিফেন্স সিস্টেম নাই, আমাদের যেহেতু বিমান বাহিনী আমাদেরকে রক্ষা করবে গিয়ে হেড টু হেড গিয়ে ডগ ফাইট করে ভারতের বা অন্য কোনো দেশের বিমান নামায় আসবে সেটা যেহেতু নাই। আমাদের যেহেতু মেশিনারিজ বা অনেক দিক থেকে আমরা পিছিয়ে আছি, আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে আমাদের জনগণ। আমাদের যেই ১৮০ মিলিয়ন পিপল আছে সেটা হচ্ছে আমাদের সবচেয়ে গাইডিং ফোর্স। এবং এইটার ভয়ে কেউ আসবে না যখন এই বিপুল জনশক্তি তারা যখন সামরিক প্রশিক্ষণে থাকবে তখন অন্য কোনো দেশ ভারত হোক আর আমেরিকা হোক যেকোনো দেশ বাংলাদেশে কোনো ল্যান্ড অভিযান চালানোর সময় গ্রাউন্ড অভিযান চালানোর সময় অনেকবার চিন্তা করবে। তো আমার মনে হয় জামাতের এই ৩ টা পয়েন্ট জামাত খুবই স্ট্রংলি দিয়েছে। এটা বাস্তবায়ন হলে জামাতের বাংলাদেশের জন্য মিলিটারির সাইড থেকে প্রতিরক্ষার সাইড থেকে বাংলাদেশ অনেক স্ট্রং থাকবে। ধন্যবাদ।
আচ্ছা, আপনি একটু বিএনপির পয়েন্ট গুলো যদিও আপনি বলছেন যে জেনারেলাইজড, আপনি পয়েন্ট গুলো কি একটু বলবেন? যদি আপনার কাছে নোট থাকে। হ্যাঁ, মানে বিএনপির যেই ইয়েটা পড়েছি যেমন ওদের বিএনপির ম্যানিফেস্টোর ২১ নাম্বার পেইজে ওরা কিন্তু উল্লেখ করেছে। যেমন ওরা বলেছে সুশৃঙ্খল আধুনিক সশস্ত্র বাহিনী। এটার মানে কি? মানে সেনাবাহিনী তো সুশৃঙ্খলই হবে। আধুনিক সশস্ত্র বাহিনী মানে এটা খুব জেনারেলাইজ আমার কাছে। তারপর ওরা বলেছে যে সমুদ্রে নিরাপত্তা, নৌবাহিনী, শক্তিশালী বিমান বাহিনী, আ সময়োপযোগী প্রতিরক্ষা নীতি, আ দেশীয় প্রতিরক্ষা শিল্প যেটা যেটা আম দেশীয় প্রতিরক্ষা আমার শিল্প মনে হয় শোয়েব ভাই জি, আপনার থেকে একটু হেল্প করি যে, এই জি। সবগুলোর মধ্যে জেনারেলাইজড ছাড়া একটা কমেন্টই বোধহয় খুব স্পেসিফিক সেটা হচ্ছে যে, আপনার মেড ইন বাংলাদেশ টেকনোলজি। এইটা নিয়ে মানে যদি মেড ইন আপনি বাংলাদেশটা এটা কিন্তু আই ক্যাচি। কিন্তু আমার এখানে কিছু রিজার্ভেশন আছে। আমি মনে করি না যে বাংলাদেশের প্রতিরক্ষার জন্য মেড ইন বাংলাদেশ খুব জরুরি এখন। আমার যেটা মনে হয় দেখেন বাংলাদেশের যেই বিমান বাহিনী, বাংলাদেশের যে নৌবাহিনীর অবস্থা সাবিনা আপা আরো ভালো বলবেন এগুলো। যে বাংলাদেশের যেই সাবিনা আপা বলেছেন যে বাংলাদেশের যে ২ টা সাবমেরিন আছে সম্ভবত এটাও আবার আমেরিকার দান করা। মানে বাংলাদেশের তো যুদ্ধ জাহাজ। যুদ্ধজাহাজ যেটা, যুদ্ধজাহাজ যেটা ওটাও আমেরিকার দান করা। আ এবং ওইটাকে মেইনটেইন করা এবং আমার অনেক ফ্রেন্ডরা যারা বিমান বাহিনীতে জব করেন, মাঝে, মাঝে ওদের সাথে আমার ইনফরমাল কথা হয় আরকি। যারা পাইলট আছে, ফাইটার জেট আছে। ওদেরকে আমি মাঝে, মাঝে জিজ্ঞেস করি, "আচ্ছা যে আমরা যে ২ টা ৪ টা MiG-29 কিনছিলাম ওইগুলা তো আছে এট লিস্ট আমাদের, না?" তো ওরা বলে যে, "আরে বলিস না এগুলার অবস্থা হচ্ছে কি যে এগুলা হয়তোবা একটা চালানো যাবে।" আমি বলি, "কেন?" বলে যে, "বাংলাদেশে ৪ টা কিনে রাখছে। এখন দেখা যায় যে এটার একটা চাকা নষ্ট, একটার পাখা নষ্ট, একটা ইয়ে ওরা তো আর পরে যেগুলা কিনতে হবে ওটা তো কারো মাথায়ও নাই বা ওইভাবে ওরা ম্যানেজও করতে পারে না। তো আমরা করি কি একটা নষ্ট হয়ে গেলে একটার থেকে আরেকটা থেকে চাকা খুলে এনে এটাতে লাগাই। ওটার পাখা মানে সবকিছু মিলায়-জিলায় ১ টা বা ২ টা উঠতে পারে। তো এটা হুম, কিন্তু একটা স্যাম্পল। তো এরকম কিন্তু প্রতিটা জায়গাতেই আপনি দেখবেন এবং আপনি যদি বাংলাদেশের কোন মিলিটারি এক্সপার্ট এর সাথে কথা বলেন, ওদেরকে যদি আপনি আজকে জিজ্ঞেস করেন, "আচ্ছা যদি ইন্ডিয়া বাংলাদেশকে আক্রমণ করে আপনাদের স্ট্র্যাটেজি কি? আপনারা কি তখন যুদ্ধ" ওরা কিন্তু ফার্স্ট উত্তরটা দিবে যে, "না আমি তাড়াতাড়ি আমার মিলিটারি ড্রেসটা খুইলা শেলফে রাখবো। আমি সিভিল ড্রেস পরে মিশে যাবো। তখন আমি বাংলাদেশের মানুষকে ট্রেনিং দিয়া সবাইকে আমরা জনযুদ্ধ ৭১ এর মতো গেরিলা যুদ্ধ করে এটাকে আমরা ইন্ডিয়াকে তাড়াবো।" এটাই কিন্তু বাংলাদেশের রাইট। এখনকার ফিজিবল কোন টেকনিক। এসিমেট্রিক রাইট। মিলিটারি ইয়েতে বলবে যে asymmetric warfare because অ্যাসিমেট্রিক we are ওয়ারফেয়ার, অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। right, রাইট। because we are lacking খুবই the hardware. রাইট। শোয়েব ভাই আপনি খুবই চমৎকার কথা বলছেন। আমি আবার একটু সাবিনা আপার কাছে জি। যাই। সাবিনা আপা আপনি আমাদের এখানে একটা শোতে তুর্কির সাথে যে মিলিটারি ডিল এর কথা বলছিলেন $600 মিলিয়ন এর এবং খুবই আশাবাদী হওয়ার মতো। যে আমাদের ড্রোন ইন্ডাস্ট্রি হবে, তারাই আমাদেরকে ট্রেনিং দিবে যেন আমরা একটা পর্যায়ে যেয়ে মেবি 10 ইয়ার্স লেটার আমরা নিজেরা বানাইতে পারি। আমাদের Right. অটো কার কেনার কথা বলেছেন। বোধহয় হুম, সাবমেরিনের কথাও ছিল কিনা? এট লিস্ট ড্রোন ছিল, অটো কার ছিল এবং আরো কিছু ছিল। আমার এখন সবগুলো মনে নেই। বোধহয় মিলিটারি পাওয়ার হুম, প্ল্যান্ট এর কথা বলেছিলেন। তো ওই ডিল হুম। গুলোর ব্যাপারে আসলে এই ২ মানি দলের ইশতেহারে কারোই কিছু আসলো না। এটা নিয়ে আপনার মানি মূল্যায়ন কি? মানে আপনি কিভাবে দেখছেন? উনারা কি জাস্ট হ্যাঁ। এই কারণে যে মানে ডিপ্লোম্যাটিক্যালি কারেক্ট থাকার জন্য কোন একটা স্পেসিফিক কান্ট্রির কথা বলেন নাই? বাট মিলিটারি ডিল গুলার কথাও সেভাবে বলেন নাই। যে কোন দিকে ফোকাস করে মিলিটারি ডিল গুলা হবে বা এরকম কিছু উল্লেখ করেন নাই। এইটা কি জাস্ট ডিপ্লোম্যাটিক কারণে? ইশতেহারে ইউজুয়ালি ওগুলো আসে না। ওগুলো আসে এরপরে শুনতে পাচ্ছি না। For some reason I have missed your audio, রিয়াজ। আচ্ছা, এখন শোনা হ্যাঁ, যাচ্ছে। আপনি বলেন। হুম। আচ্ছা, আচ্ছা। আমি আমি একটা ফার্স্ট আমি একটা উত্তর দিয়ে নিই শোয়েবকে। সেটা হচ্ছে যে বাধ্যতামূলক না করে ভলান্টারি করল কেন? বিকজ ইট ইস দ্য ফার্স্ট টাইম। হ্যাঁ? হুম। অ্যান্ড দেন বেসড অন ফার্স্ট টাইম পিপল এর কিরকম আগ্রহ, পিপল এর ফিডব্যাক নিয়ে দেন দে ক্যান চেঞ্জ ইট টু বাধ্যতামূলক অর নট। সো ফার্স্ট টাইম ইউ ডোন্ট ওয়ান্ট টু ইম্পোজ সামথিং অন পিপল বিকজ দেন টু ইট উইল রাইট। সিম লাইক it will seem like you are become fascist. So হুম। they are starting with a voluntary. আচ্ছা। এরপরে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপা, ইউজুয়ালি আপা, আপা সাবিনা আপা, সরি আপনাকে হুম, একটু ইন্টারাপ্ট করি। তো আমি এরপরেও বলো। আমার এই যে অপোজটা আমি রেখে যাচ্ছি আরকি। হ্যাঁ, মানে আমার রেখে হিসাব যাও। মতে মিলিটারি সাইডটা বাধ্যতামূলকই থাকা উচিত। উদাহরণ দেই। আমেরিকাতেও কিন্তু এটা বাধ্যতামূলক। আমেরিকাতে যখন ড্রাফট এর জন্য কল করে, তখন কিন্তু আপনার মেডিকেলি ইনএলিজিবল না হলে আপনি এটা ডিনাই করতে পারবেন না। যেমন মোহাম্মদ আলীর কথা মনে আছে কিনা বক্সার। উনি ভিয়েতনাম যুদ্ধের সময় কিন্তু উনি রেজিস্ট্রি করতে আ অস্বীকৃতি জানানোর কারণে উনাকে ওই হেভিওয়েট খেতাব-টেতাব নিয়ে গেছিল গা শোনো, সবকিছু। ইউজুয়ালি এটাকে বাধ্যতামূলক করে ইউজুয়ালি when a country is in a perpetual war. We are not. Keep that in mind. হ্যাঁ? মোহাম্মদ আলীর যে ঘটনা আমেরিকাতে
তোমার আমার ছেলেপুলে কিন্তু এখন মিলিটারিতে গিয়ে ওরা ট্রেনিং নিবে না। সাধারণ ছেলেপুলে নেয় না। হ্যাঁ? Unless it is they come to a war time and then government calls for বাধ্যতামূলক তোমাদের সবাইকে নিতে হবে। So that is how it মানে goes. conscription এর হ্যাঁ, দরকার হ্যাঁ, হইলে তখন হ্যাঁ। আরকি। তো let's keep that on the side. You can start as a voluntary and then you can see what your situation is and then you can make it মানে বাধ্যতামূলক। হ্যাঁ? And then for Israel it is they know they are gonna be in a perpetual war with all the surrounding countries, right? So ওরা এটা এজন্য ওরা বাধ্যতামূলক করেছে কারণ ওরা যুদ্ধ করবে। হ্যাঁ? কিন্তু আশেপাশের দেশগুলা বাধ্যতামূলক করে নাই কারণ ওদের তো যুদ্ধের ডক্ট্রিন নাই। হ্যাঁ? ওরা তো যুদ্ধ করতে চায় না। So anyway, let's keep that on the side. Enough discussion on it. তো রিয়াজ তুমি একটা কোয়েশ্চেন করেছো যে কেন ওই বর্তমান ডিলগুলা এখানে আসে নাই। হ্যাঁ, যদি তারা দোনো দল উভয় দল বিএনপি কিংবা জামাত কিংবা এনসিপি ইজ ইটস ফেয়ারলি নিউ young kids party. So but they are the most aggressive one on their ishtihar, to be honest with you, which surprised me and which I liked also. But কথা হচ্ছে যে বিএনপির ইশতেহারের মধ্যে বিএনপি তো যেহেতু দুইবার সরকার চালিয়ে এসছে সুতরাং তাদের ইশতেহারটাকে তারা জেনারেলাইজ রেখেছে সো দ্যাট দে নো যে তুমি যখন একটা স্পেসিফিক টাইমলাইন দিয়ে দিবে একটা স্পেসিফিক রোড ম্যাপ দিয়ে দিবে এবং তুমি এরপরে যখন ওটা মিট করতে পারবে না তোমার এরপরে পরবর্তী নির্বাচনের সময় তোমার প্রচুর সমালোচনা হবে। সুতরাং সমালোচনা এড়াতে তারা এই কাজটা করলো। It can be one reason. The other reason can be that I really do not want to commit. আমি কমিট করতে চাই না। আমি কবের মধ্যে কত কিছু করব। I'm just gonna do whatever is possible by me at that time. So government doesn't really run that way because তুমি যদি কমিটমেন্ট না করো এবং তোমার যদি অ্যাকাউন্টেবিলিটি না থাকে তার মানে হচ্ছে তুমি সিরিয়াস না। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে গত ৫৪ বছর এভাবেই হয়ে আসছে। সুতরাং দ্যাট ইজ দি ওয়ে ওল্ড গভর্নমেন্টাল পার্টি want to form. আচ্ছা। জামাত is surprising in the way যে জামাত গত ৫৪ বছরের মধ্যে এবারই প্রথম যে তারা একদম হয় সরকার ফর্ম করবে তা না হলে তারা প্রধান বিরোধী দল হবে। হ্যাঁ? এর আগে তো এই দুটার একটাও ছিল না। তারা জোটের মধ্যে গিয়ে সরকার ফর্ম করেছে বাট they were not the driving party হ্যাঁ। সরকারের ভিতরে। সুতরাং জামাতের ম্যানিফেস্টোটা অনেক বেশি স্পেসিফিক, committed with timeline and plan compared to বিএনপি। বিএনপি অনেক সুন্দর ইমোশনাল যেটা মানুষ জাতীয়তাবাদী ইমোশনকে টাচ করে এরকম অনেকগুলি ক্যাচি লাইন রেখেছে তাদের যেমন মেড ইন বাংলাদেশ অথবা বাংলাদেশ ফার্স্ট। হ্যাঁ, কিন্তু তুমি যদি ওটার সারফেসকে স্ক্র্যাচ করো ইউ উইল নট ফাইন্ড মাচ আন্ডারনিথ। হ্যাঁ, যেমন ধরো জামাত বলেছে যে আমাদের একটা কি থাকবে প্রতিরক্ষা গবেষণা ইনস্টিটিউট আমরা করব। which is like তুমি একটা কাঠামো দিচ্ছ। হ্যাঁ, এনসিপি বলতে চাচ্ছে যে আমরা ৫ বছরের মধ্যে আমরা একটা ড্রোন ব্রিগেড তৈরি করে করব। সুতরাং মানে তুমি একটা স্পেসিফিক গোল দিচ্ছ। এ ধরনের কোনো স্পেসিফিক গোল অথবা কাঠামো বিএনপির ভিতরে নাই। ওগুলি সবগুলি হইতেছে গিয়ে একটা করে মানে I don't want to call it totally emotional স্টেটমেন্ট বা জাতীয়তাবাদী স্টেটমেন্ট দিয়ে ভরা। বিএনপির পুরা ম্যানিফেস্টোটা তুমি যখন পড়তে থাকবা তখন তোমার কাছে মনে হবে তুমি I don't want to call it a বাংলা সাহিত্য। It's not really that. Okay, it's not really that, but it's কিছুটা more of ঐরকমই like আপা, কিছুটা তাই ঐরকমই। না? হ্যাঁ, আমার কাছেও ১ম এ পড়তে মনে হচ্ছে যে their target audience is most probably uneducated people যারা এগুলা বুঝে না। সুতরাং তাদেরকে তারা একটু বুঝাচ্ছে। মানে হ্যাঁ, নিউজকাস্টার হিসেবে ওগুলা পড়তে খুব সুন্দর শোনা যাবে, বড়, বড় শব্দ। হ্যাঁ, কিন্তু বাট আপনি ইফ যেটা ইউ বলেছেন স্ক্র্যাচ ইট স্পেসিফিকলি কি করবে ওটা কোনো আধুনিক সামরিক বাহিনী। এটা রাইট। মানেটা কি? এটা কোনো এখন ইয়ে না। অ্যাবসোলিউটলি। এখন এই ২ টা কথা বলার পরে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আ তারপরেও বিএনপি তার প্রতিরক্ষা ইশতেহারে উম কয়েকটা ইউনিক জিনিস দিয়েছে। হ্যাঁ? আর জামাতও কয়েকটা ইউনিক জিনিস দিয়েছে। সো ডিড এনসিপি। হ্যাঁ? সুতরাং আমি তার আগে বলতে চাই সেটা হচ্ছে যে আম আমাদের বুঝতে হবে এখন ফোর্সেস গোল 2030 র দ্যাট ইজ দি গাইডিং প্রিন্সিপাল ফর দ্য কারেন্ট আমাদের
ডিফেন্স ফোর্স গুলা। তো এই ফোর্সেস গোল 2030 শুরু হয়েছিল কিন্তু 2009 সালে। শেখ হাসিনার আমলে ওই পিলখানা হত্যা-টত্যা সব শেষে দে কাম আপ উইথ ফোর্সেস গোল 2030 এবং সেটা তারা 2017 সালে গিয়ে আবার রিভাইজড করেছে। এটা আওয়ামী লীগের ফোর্সেস গোল। এটাই কিন্তু আমাদের বর্তমান সামরিক বাহিনীর মানে যে ৩ টা আছে আমাদের সামরিক বাহিনীর আন্ডারে। যেটা দিয়ে তারা স্থল, বিমান এবং নৌবাহিনীকে আধুনিক করছে। হ্যাঁ? কিন্তু এগুলি এই ফোর্সেস গোল 2030 এখানে আমি একটু সময় নিতে চাই। আ কিছু উইকনেস আছে। উইকনেস গুলো হচ্ছে যে এটার অর্থনৈতিক সীমাবদ্ধতা আছে এবং ফান্ডের অভাব আছে ফোর্সেস গোল। বিকজ শোয়েব অলরেডি টাচড দিস যে আমাদের সামরিক বা আমাদের প্রতিরক্ষা বাজেট আমাদের এই এশিয়ায়, সাউথ ইস্ট এশিয়ায় সবচেয়ে কম। হ্যাঁ? যার কারণে আমাদের অনেকগুলো উচ্চাকাঙ্ক্ষা ছিল এই ফোর্সেস গোল 2030 তে যেটা আমরা পূরণ করতে পারি নাই। হুম? তারপরে আমাদের এগুলি হচ্ছে অলমোস্ট ওয়ান কান্ট্রি কেন্দ্রিক। আমাদের ২ ভাগে ৩ ভাগ অস্ত্রই আসে কিন্তু চীন থেকে। হ্যাঁ? আমরা ডাইভার্সিফাইড না। এর ফোর্সেস গোল 2030 এটা একটা বিশাল চীনা অস্ত্রের উপরে তাদের অত্যধিক নির্ভরতাটা একটা বিশাল এবং শুধু নির্ভরতা না, চীনা অস্ত্রের কোয়ালিটিও এখানে questionable. এটা একটা বিশাল সমস্যা ফোর্সেস গোল 2030। তারপরে হচ্ছে ফোর্সেস গোল 2030 এর মধ্যে কোনো স্বদেশী উৎপাদন আর প্রযুক্তি স্থানান্তরের কোনো পয়েন্টই নাই। হ্যাঁ? জাস্ট গো অ্যান্ড বাই ফ্রম চায়না। দ্যাট ইস মোস্টলি হোয়াটস ফোর্সেস গোল 2030 যার কারণে আমাদের যে প্রতিরক্ষা শিল্প গড়তে হবে, এই প্রতিরক্ষা শিল্পেটা আমাদের বেশ দুর্বল হয়ে আছে। কারণ শেখ হাসিনার আমলে এই শিল্পকে গড়ে তোলা তেমন করে হয়নি। ভারী আ অস্ত্র আ উৎপাদনে আ আমাদের সামিয়া আপা একটা প্রশ্ন করি একটু জানার জন্য এখানে। আপনি যেটা বললেন যে এটা ২০০৯ সালে হাসিনার আমল থেকে চলে আসছে ফোর্সেস গোল 2030 টা এবং এটা মূলত মানে অন্য দেশ থেকে সামরিক অস্ত্র সরঞ্জাম কিনার মতো একটা ব্যাপার। কিন্তু হুম, নিজস্ব মানে ইন্ডাস্ট্রি ডেভেলপ করার কথা এখানে নাই। জাস্ট গো অ্যান্ড বাই ফ্রম আদার কান্ট্রিজ। তো ওইখান থেকে কি বিএনপির ইশতেহারে কোন চেঞ্জ মেড ইন বাংলাদেশ ছাড়া আর কোন চেঞ্জ আসছে? না, তারা ওটা অ্যাড্রেসই করেনি। হ্যাঁ, আচ্ছা। তারা আমি ওখানে যাব। আচ্ছা, আর মানে মোট কথা হচ্ছে যে আমাদের নিজস্ব ভারী অস্ত্র উৎপাদনের সক্ষমতা এখনো খুবই সীমিত এবং আমরা মেইনলি আমদানির উপরে নির্ভর করছি। তারপরে আমাদের যে পুরনো সরঞ্জাম আছে, হ্যাঁ? যেমন ধরো আ MiG-29 যে কথা বলল শোয়েব, F-7 বিমান চীন থেকে কিনেছি যেগুলা, এগুলা কে রিপ্লেস করতে হবে। হ্যাঁ? সেটার জন্যই শেষের দিকে ২০১৭ সালের দিকে এসে ওরা যখন এটাকে আম রিভিউ মানে রিভাইজ করে, এরপরে তারা আ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 2030 এর আন্ডারে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিমান বাহিনীর চিফ চায়না, ইউরোপ, তারপরে পাকিস্তান। পাকিস্তান সবখানে দৌড়াদৌড়ি করছেন। হ্যাঁ? আর আমাদের ফোর্সেস গোল 2030 আমি অলরেডি একবার বলেছি যে অস্ত্র আমদানিতে আমাদের বৈচিত্র্যের অভাব আছে। হ্যাঁ? এবং ফোর্সেস গোল 2030 তে রাজনৈতিক একটা প্রভাব আছে। হ্যাঁ? সুতরাং রাজনৈতিক প্রভাব বলতে একটা বুঝায় অনেকটা যে ফোর্সেস গোল 2030 তে whatever you buy you have to go and get permission and you know approval from India. সুতরাং এই জিনিসগুলার যে এই যে রাজনৈতিক একটা প্রভাব ফোর্সেস গোল 2030 কে হ্যান্ডিক্যাপ করে রেখেছে এবং ফোর্সেস গোল 2030 এর এগুলো হচ্ছে আম উইকনেস। এখন কথা হচ্ছে যে এই ফোর্সেস গোল 2030 কে তুমি যদি দুর্বলতা কাটাতে চাও তাহলে বিএনপি, জামাত ইসলামী, এনসিপির মধ্যে কার ইশতেহারটা সবচেয়ে বেশি কার্যকরী হবে? অ্যান্ড ইন মাই এখন আমি যদি এই কথা বলি তখন সবাই বলবে, "ও আপনি তো বায়াসড।" হ্যাঁ? কিন্তু আমি বায়াস না। I would ইনভাইট সবাই যাও তাহলে ইশতেহারটা পড়ো। ইশতেহারগুলি সব পড়ো। কারণ এগুলি সব পাবলিক নলেজ এখন। এবং গিয়ে দেখো যে কার ইশতেহারে কোন পয়েন্টটা আছে যেমন বিএনপির আছে মেড ইন বাংলাদেশ। ইট ডাজন্ট রিয়ালি মিন তার তার পিছনে কাঠামোটা কি যেটা দিয়ে তুমি মেড ইন বাংলাদেশ করবা? তার পিছনে বাজেটটা কি যেটা দিয়ে তুমি মেড ইন বাংলাদেশ করবা? তোমার তো বাজেট থাকতে হবে, তাই না? কারণ এই ইন্ডাস্ট্রি গুলিকে তো তোমাকে স্পন্সর করতে হবে। সরকারের স্পন্সর করতে হবে। সেগুলি সবগুলির অভাব আ বিএনপিতে আছে আর সেইগুলি অ্যাড্রেস করেছে জামাতে ইসলামের ইশতেহার। হ্যাঁ? যে বাজেট বৃদ্ধি, জাতীয় সামরিক গবেষণা প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠান তো লাগবে, একটা কাঠামো তো লাগবে। এই কাঠামোটা উল্লেখ করেছে একমাত্র জামাতে ইসলামী। হ্যাঁ? যেখান দিয়ে তারা আচ্ছা আর হচ্ছে যে ২০৪০ সালের মধ্যে তারা আত্মনির্ভরতা অর্জন করতে চাচ্ছে। আ কিন্তু
ফান্ডের অভাবে যা হয় নাই সেটা তারা এই নতুন ফান্ড ইনক্রিজিং তারা বলে নাই জামাত একটা জিনিস মানে they have been very clever of saying যে একথা তারা বলে নাই যে আমি এসেই ফান্ড ইনক্রিজ করে এততে নিয়ে যাব। তারা বলেছে তারা ধীরে, ধীরে কারণ আমাদের ওভারঅল অর্থনীতি তো অত স্ট্রং না। সো they have taken a very what do you want to call it? প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ and said আমরা এটাকে ধীরে, ধীরে ওই প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ। লেভেলে নিয়ে চলে যাব। হ্যাঁ, আম এদিকে হ্যাঁ। এগুলি হচ্ছে জামাতের মধ্যে আছে। আর অন্যদিকে বিএনপির ইশতেহার দেশীয় শিল্প এবং নিরাপত্তা কাউন্সিলের বিএনপির আচ্ছা তুমি যদি এখানে আর কোন প্রশ্ন যদি শোয়েবকে করতে না চাও তাহলে আমি এখানে আরেকটু টাইম নিব। বাট তোমার যদি অন্য কোন প্রশ্ন শোয়েব থাকে ভাইকে তাহলে করব, তুমি বাট শোয়েবকে আপনার পরে আমার কোয়েশ্চেন আছে শোয়েব ভাইয়ের জন্য। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনি তাহলে বলেন আমি আপনি। এখন তোমাকে বলি যে দোনোটা ইশতেহারের মধ্যে ইউনিক পয়েন্ট কোনটা? হ্যাঁ, ইউনিক পয়েন্ট গুলো কি? কারণ বিএনপি বলো, জামাত ইসলামী বলো, আর এনসিপি বলো তাদের কিন্তু প্রতিটা ইশতেহারে স্পেসিফিক ইশতেহারে প্রতিরক্ষার ব্যাপারে কিছু ইউনিক পয়েন্ট দিয়েছে হুইচ ইস গুড। হ্যাঁ, যেমন ধরো বিএনপির ইশতেহারের প্রতিরক্ষা ব্যবস্থায় তারা দেশের সার্বভৌমত্ব রক্ষার উপরে ফোকাস করেছে। হ্যাঁ, আর তাদের ইশতেহারের ভালো দিকগুলো হচ্ছে এটা বিএনপির বেলায় বলছি, আধুনিক সশস্ত্র বাহিনী করতে তারা চতুর্মাত্রিক বাহিনী আর মাল্টি ডোমেন যুদ্ধের সক্ষমতা দেখিয়েছে। যেখানে সাইবার বা মানে সক্ষমতা অর্জন করার কথা বলেছে। যেখানে সাইবার থেকে সমুদ্র সবকিছু তারা কভার করবে। ব্রড বেসড স্টেটমেন্ট বাট they have said it will be a চতুর্মাত্রিক মাল্টি ডোমেন। সবকিছু সমন্বয় করার জন্য which is the most unique পার্ট অফ বিএনপির ইশতেহার, সামরিক ইশতেহার সেটা হচ্ছে সবকিছু সমন্বয় করার জন্য জাতীয় নিরাপত্তা কৌশল। যেটা আমরা আমেরিকায় দেখি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। হুম? সেটাই তারা বলতে চাচ্ছে। এ ব্যাপারে তারা একটা কাউন্সিল প্রতিষ্ঠা করে সব করবে। তার মানে হচ্ছে যে তারা পাবলিক এবং আর্মি মানে তারা মানে পাবলিক বলতে বোঝাচ্ছে যে নন আর্মি, নন মিলিটারি এন্ড মিলিটারি বেসামরিক। পার্সোনালদেরকে হ্যাঁ, সামরিক বেসামরিক ইস পারফেক্ট। সামরিক বেসামরিক দোনো গ্রুপকে তারা এই কাউন্সিলের মধ্যে এনে একত্রীভূত করবে। রাইট? সুতরাং এই হুইচ ইস নিডেড। বাংলাদেশে তো সেটা নাই। আচ্ছা, ইউনিট সরকার একটু শুরু করেছে। কিন্তু এটাকে হয়তো বিএনপি এর পরে বলছে যে তারা একটা কাউন্সিল করবে। সব মেড ইন বাংলাদেশ অস্ত্র তৈরি করে তারা স্বনির্ভরতার কথা বলেছে হুইচ ইস এ গুড ক্যাচি আম স্টেটমেন্ট। হ্যাঁ? আ তারা আরেকটা দিয়েছে যেটা আর কেউ দেয়নি সেটা হচ্ছে ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন সিস্টেম চালু করবে যাতে অবসরপ্রাপ্ত সেনারা তাদের ন্যায্যতা পায়। ওয়ান র‍্যাংক, শুধু ওয়ান ওয়ান র‍্যাংক। র‍্যাংক ওয়ান পেনশন সিস্টেম। ওকে। হ্যাঁ, কারণ সেনাবাহিনীর মধ্যে কিন্তু তাদের পে স্কেল নিয়ে এবং এটার তাদের মানেটা কি পেনশন নিয়ে আপা? এটা আমিও পড়েছি। এটার মানে কি? এটার এক্সাক্ট মানেটা আমি অতটা ডিপলি চিন্তা করে মানে দেখি নাই। আমার কিন্তু কাছে কিন্তু মনে হয়েছে যে এই পয়েন্টটা এটা বরং বিএনপির পক্ষ থেকে এটা কোনো প্রতিরক্ষা নীতি বা প্রতিরক্ষা ইয়েতে না এসে ওরা বরং সেনাবাহিনীর জন্য একটা টোপ দিয়েছে। মানে যারা সাবেক রাইট, সদস্য রাইট, ভোট রাইট। পাওয়ার আমি জন্য যে তোমাদের এক্সাক্টলি পেনশন বাড়ায় দিব। তোমরা হ্যাঁ, আমাদেরকে ভোট দাও পেনশন। আ সেনাবাহিনী পেনশন, রেশন ওদের যে প্লট পাওয়া কম না কিন্তু বাংলাদেশের অন্য চাকরির তুলনায় সেনাবাহিনীদের অনেক এই বেশি, সংখ্যাটা বেশি। তো অনেক আরো বেশি। কেন ওদেরকে বাড়াইতে হবে যে তোমরা এখন ভোট দাও আমাদেরকে? এটা সেটা আমার নিয়ে কাছে ভিন্ন বরং আলোচনা কোয়েশ্চেনেবল করা মনে যায়। হয়েছে। হ্যাঁ, সেটা নিয়ে ভিন্ন আলোচনা করা যায়। একটা লং আলোচনা করা যায়। সেনাবাহিনীর ভিতরে কিন্তু তাদের এই মানে তাদের বেতন, তাদের পেনশন এগুলো নিয়ে কিন্তু তাদের অনেক মানে উম প্রবলেম আছে মানে কি তাদের অনেক গ্রিভেন্স আছে। হ্যাঁ? তাদের এই গ্রিভেন্স গুলোকে সরকার এইজন্যই অ্যাড্রেস করতে চায়। স্পেশালি বিএনপি এখনই অ্যাড্রেস করে তুমি যেটা বললা যে তাদেরকে দলে টানতে চাচ্ছে। কারণ ডিপ স্টেট এর one of the biggest player is army. হুম, হুম। So that's how you tell them that, "Hey, if you be with us, we are gonna take care of it." সাবিনা আপা একটা প্রশ্ন which করতে চাই, সেটা হলো এই যে বলো। গ্রিভেন্স এর কথা আপনি বললেন। মানে হ্যাঁ, বেতন, ভাতা, রেশন এসব নিয়ে। এইটা কি হুম, বিকজ অফ দ্যা disparity between the top notch army officers and like lower rank আপনার ওই যে নন কমিশন যারা এদের ভিতরে? কারণ আমরা যেটা জানি যে বাংলাদেশে আনঅফিশিয়ালি বলেন বা ইভেন অফিশিয়ালি আর্মির হায়ার আপ র‍্যাংকস এ যারা কমিশন র‍্যাংকে হুম, ঢুকে এবং মিড লেভেল পার হয়ে উপরে যায়, তারা হচ্ছে যে সবচেয়ে
মানে কি বলবো, ইন অল কনসিডারেশন সবচেয়ে লাক্সারিয়াস লাইফ লিড করে। রাইট, এবং তাদের রাইট। অনেক সুযোগ সুবিধাদি আছে। হু, ডিওএইচএস হু। গুলাতে যান আপনি, তাদের যেইসব প্রজেক্ট গুলো আছে, তারা প্রজেক্ট গুলো খুব ভালো মতো করে। কিন্তু সিস্টেমেটিক্যালি প্রত্যেকে বিভিন্ন পার্সেন্টেজ কমিশন পান এবং যেটা খুব লিগ্যালি। তারা তো অন্য প্রফেশনের মতো কনস্টেবল বা ধরেন অন্যদের মতো রাস্তায় দাঁড়ায় চাঁদা নেওয়া বা গাড়ি থামায়া কিছু নেওয়া এগুলা করে না তারা কখনো। দে আর ভেরি ক্লিন। কিন্তু তারা সিস্টেমেটিক্যালি খুব ভালো অ্যামাউন্ট অফ, তারপরে তো ইন্টারন্যাশনালি জাতিসংঘে যে তারা একটা ভালো অ্যামাউন্ট পায়। তো সব মিলে আর্মি কিন্তু আনঅফিশিয়ালি খুব, মানে আপনি আপনি যেটা একটা বললেন জিনিস যে মিস করছেন রিয়াজ ভাই। বাংলাদেশ আর্মির আন্ডারে যেগুলো বিজনেস আছে ওটা কিন্তু বিলিয়ন ডলার, কয়েক বিলিয়ন ডলারের বিজনেস তাদের হাতে আছে। তো ওইখান রাইট। থেকে যে ট্রাস্ট ব্যাংক আছে, মিল্ক বিটা থেকে শুরু করে ওদের কি নাই? ওই টঙ্গীতে আছে কি জানি বিরাট মার্কেট, সেনা মার্কেট বা কি। এদের এইসব বিজনেস কিন্তু আপনি গুগল করলে দেখতে পারবেন। ওভার আই বিলিভ অ্যাবাউট $7 বিলিয়ন অর মোর তাদের হাতে অ্যাসেট আছে। তো এইগুলা থেকে যে ইয়ে হয় আরকি, প্রফিট হয় সেটা কোথায় যায়? বা সেটা তো মনে হয় সম্ভবত ওই যে আপনি যেটা বললেন আরকি। আর্মির টপ প্লেয়ার বা ওরাই এনজয় করে। হ্যাঁ, তো অথবা তাদের কোনো পেনশন স্কিমের ভিতরে যায় অথবা যায় তাদের কোন কোনো একভাবে ইয়া ওরাই কোনো বেনিফিশিয়ারি। একভাবে মানে ওটার বেনিফিশিয়ারি ওরাই। তো হুম। শোয়েব ভাই, আপনি যেহেতু বলছেন আপনি পয়েন্টটা তাহলে শেষ করেন। I'll come back to Sabina Appa again. তো এইটা কি বিকজ অফ দ্যা disparity between the top notch officer and the like non-commissioned officers এরকম? যেটা যেই গ্রিভেন্স এর কথা সাবিনা আপা বলতেছিল। মানে একটা ব্যাপার হচ্ছে যারা এই ৩ বাহিনীর মধ্যে যারা অফিসাররা আছেন এবং ৩ বাহিনীর মধ্যে যারা সৈনিকরা আছেন, যুদ্ধ যদি লাগে আপনার কি মনে হয় ওই কে গিয়ে জীবন দিবে, কে গিয়ে গুলি করবে আর কার উপর দিয়ে বেশি যাবে? এটা কিন্তু সৈনিকরা। তো রাইট। ওই সৈনিকদের উপর নির্ভর করেই কিন্তু এই সেনাবাহিনী যেগুলো সম্মুখ যুদ্ধ হয় এবং যেটা বাংলাদেশের জন্য রিয়েলিটি সেটা হয়। সেই হিসাবে বাংলাদেশের ৩ বাহিনীর সৈনিকদের মধ্যে অনেক বেশি এই ডিসক্রিপেন্সি আছে। তাদের সুযোগ সুবিধা, তাদের তারা যেই ব্যারেক গুলাতে থাকে আপনি যদি কখনো যান। ইনফেক্ট আমি শুধু ৩ বাহিনীর কথা বলব না। আমি বলব যে বাংলাদেশে যারা দমকল আছে, পুলিশ আছে, ওদের যে সৈনিকদের ব্যারেক গুলাতে যদি আপনি যান দেখবেন যে একদম বিচ্ছিরি অবস্থা। আমি তো ১২ বছর বাংলাদেশে থাকি না। আমি ১২ বছর আগের কথা বলছি। খুব বেশি চেঞ্জ হইছে বলে আমার মনে হয় না। তো এবং ওদের সুযোগ সুবিধা এবং ওদের ট্রিটমেন্ট, হ্যাঁ? আপনি সেনাবাহিনীর ট্রেনিং এ যাবেন বা ইয়েতে যাবেন দেখবেন যে একটা ইয়াং সেনাবাহিনী অফিসার তার বাবার বয়সী একজন হাবিলদার বা সৈনিককে কিন্তু অনেক আজে-বাজে কথা বলে আরকি। তো যাক এগুলো আমি এই ছোটখাটো নিটিগিটিতে যেতে চাই না। আমি যেটা রিয়াজ ভাই আপনাকে একটু পয়েন্ট আউট করতে চাই বিএনপির ইশতেহার থেকে আপনি যদি সময় থাকে ৫ মিনিট। সেটা হচ্ছে যে আ যেমন সাবিনা আপা যেটা বলছিলেন যে চতুর্মাত্রিক সশস্ত্র বাহিনী এবং বিশ্বাসযোগ্য প্রতিরক্ষা ক্ষমতা। এই বিষয়গুলা শব্দ হিসাবে ভালো। কিন্তু ওই ইশতেহার পড়ে আমি পার্সোনালি যেটা বুঝতে পারি নাই, কিভাবে করবে? যেমন বিএনপি রাইট। বলতেছে তারা একটা ডিটারেন্স তৈরি করবে। ক্রেডিবল ডিটারেন্স তৈরি করবে। তোর ক্রেডিবল ডিটারেন্স তৈরি করবে এটা ঘোষণা দিয়ে বিএনপি বলতেছে যে সশস্ত্র বাহিনীর বিরাজনীতিকরণ, পেশাদারিত্ব জোরদার করার জন্য বিভিন্ন এইটা দিয়ে কি আপনি ডিটারেন্স তৈরি করবেন? এটা দিয়ে আপনি কিভাবে ডিটারেন্স তৈরি করবেন? সেইম পয়েন্টে ওরা লিখছে এই কথাটা। তো এইখানে হচ্ছে আমার আপত্তিটা যে বিএনপির কথাগুলা সুন্দর মানে টাইটেলটা সুন্দর। ভিতরে এটার মধ্যে কিছু নাই। এটা তৈরি করতে তো কারো ১৫ মিনিটের বেশি সময় লাগবে না। যারা সেনা অফিসারের মধ্য থেকে যারা বিএনপি করে ১৫ মিনিট সময় লাগবে এটা তৈরি করতে। তো এটা যে কিভাবে করবে যেমন ডিটারেন্স বাংলাদেশের জন্য ডিটারেন্সটা খুব দরকার। এই ডিটারেন্সটা পাকিস্তানের কিভাবে আছে? এই ডিটারেন্সটা পাকিস্তানের আছে পারমাণবিক বোমার কারণে আছে। এই ডিটারেন্সটা নর্থ কোরিয়াতে আছে পারমাণবিক বোমার কারণে। জন্য কেউ এদেরকে আক্রমণ করে না। সৌদি আরবের এই ডিটারেন্স ছিল না। ওদের কাছে ডিটারেন্সটা ছিল যে আমেরিকার সাথে ভালো সম্পর্ক, তাদের বেস আছে এইটা। তো সৌদি আরব দেখছে যে কাতারে আমেরিকান বেস থাকার পরেও ইসরায়েল এসে বোমা মারছে। সৌদি আরব তাড়াতাড়ি গিয়ে পাকিস্তানের সাথে একটা ডিফেন্স প্যাক করে এই ডিটারেন্স এর আওতায় চলে আসছে। যে সৌদি আরবের উপর হামলা মানে পাকিস্তানের উপর হামলা, তার মানে পারমাণবিক বোমা ছাড়বে পাকিস্তান। এই যে দেখেন একটা ডিটারেন্স ক্রিয়েট করা বা একটা ডিটারেন্স এর আমব্রেলা নিচে চলে যাওয়া, এটারে বলে একটা আপনার কার্যকর কিছু। এই যে বিএনপির ইশতিহারে ওরা বলতেছে ডিটারেন্স ক্রিয়েট করবে, তারপর বলতেছে বিরাজনীতিকরণ করে করবে। এটা তো হবে না। তো আপনি কিভাবে করবেন? এটা যদি আপনি না বলেন, আপনার ইশতিহার বলার দরকার কি ছিল? বিএনপির ওখানে আরো কয়েকটা যে বিষয় আছে, যেটা আমার কাছে মানে কোয়েশ্চেন যে ওরা কেন এরকম করছে বা এটা মানে কি? যেমন হচ্ছে যে ওরা বলতেছে শক্তিশালী বিমান বাহিনী। কিভাবে? আপনারা এক্সাক্টলি কি করে হ্যাঁ। সেটা ইয়ে করবেন? আপনি কি এয়ার ডিফেন্স সিস্টেম ইটস মোর করবেন? স্লোগান, ইটস মোর স্লোগান। স্লোগান, এক্সাক্টলি। রাইট। আপা একদম এক্সাক্ট কথা বলছেন। এটা একটা স্লোগান। তো আপনি বিমান বাহিনী তৈরি করবেন কি আপনার এই যে এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের নাই। হ্যাঁ? বা আকাশ থেকে যদি কেউ বোমা মারে আমাদের তাকায় থাকা ছাড়া আর কিছু নাই বাংলাদেশে। তাই না? তো আপনি এটা কি করবেন? এটা তো উল্লেখ নাই। তারপর দেখেন বাংলাদেশের যে ল্যান্ড ওয়াইজ কিন্তু আমরা ছোট। তো এটার জন্য আমাদের এই যে আকাশের কিন্তু চলাচলটা, হ্যাঁ? আপনি যে বিমান ছাড়বেন, আপনার তো দেখা যাবে ৩০ মিনিট বিমান উড়লে বাংলাদেশের সীমানা ক্রস করে যাচ্ছেন। তো আপনার রাইট, এটার জন্য যে একটা মানে গবেষণা করে এটার জন্য এখন আমাদের হোম গ্রোন স্ট্র্যাটেজি কি? সেটার কোনো উল্লেখ নাই। রাইট। তারপরে আমি বিএনপির যেটা
আরেকটা জিনিস সেটা হচ্ছে দেশীয় প্রতিরক্ষা শিল্প। আপা এটা পয়েন্ট আউট করছেন। আমি কিন্তু এটার একটু বিরোধী। আমার হিসাব মতে বাংলাদেশের এখনই পুরাপুরি 100% বা ইভেন 80% দেশীয় প্রতিরক্ষা শিল্প করার দরকার নেই। আমার যেটা দরকার ইমিডিয়েটলি সেটা হচ্ছে তাড়াতাড়ি ডিফেন্স প্যাক খোঁজো। পাকিস্তান, টার্কি আরো কারা কারা আমাদের সাথে ইন্টারেস্টেড তাদের সাথে একটা ডিফেন্স প্যাক খুলে ঢুকে পড়ো। ইন্ডিয়া যেন ওই ভেনেজুয়েলা করতে না পারে বাংলাদেশে আমেরিকার মতো। সেটার একটা ওয়ে খুঁজে বের করো। রাইট। আর এটার জন্য যেটা তোমার হবে গবেষণা দরকার, এটার জন্য রাইট তোমার রিসার্চ দরকার, এটার জন্য তোমার হোয়াইট পেপার দরকার, এটার জন্য তোমার অনেক ব্রেইন স্টর্মিং দরকার। যেটা মানে ওইটাই তো আবার অ্যাকচুয়ালি দেখতে চাই। ইস্তিহারে তো ওইটাই দেখতে চাই যে ৫ বছর ধরে ওরা করলো কি? বা যে ইলেকশন চলে আসলো ১.৫ বছর ধরে ২ বছর ধরে প্রিপারেশন হ্যাঁ, নিচ্ছে না প্রতিবার বিএনপি তো। ইজ মিসিং দ্যাট। বিএনপি ইজ মিসিং দ্যাট। দে হ্যাভ জাস্ট গিভেন এ স্লোগান মেড স্লোগান ইন আপনি একটা বাংলাদেশ। সুন্দর কথা বলছেন। এটা একটা হ্যাঁ, স্লোগান। they have just given a slogan so it touches জনগণের আওয়ার হার্ট। হার্ট বাট আল্টিমেটলি যারা একটু ক্রিটিক্যাল দৃষ্টি থেকে তাকাবে ওরা দেখবে যে এটা অন্তঃশ্বাস শূন্য। তো আমি রাইট, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আ এই 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 যে ডিফেন্স প্যাকটার যদি উল্লেখ থাকতো যে না আমরা একটা ডিফেন্স প্যাকে যাবো ওইটা কিন্তু মানে বিএনপি উড হ্যাভ রাইট। মাই ভোট এটা যদি ওরা উল্লেখ করত। যে যেটা দলই যেটা উল্লেখ করত। এনসিপি এটা ভালো মতন কভার করেছে শর্ট টার্ম। বাট এনসিপির আমার তুমি যদি এখানে একটা প্রশ্ন আছে আরকি। আমি টু বি ভেরি বলো। অনেস্ট আমি এটা একটা কনফেশন করি। সেটা হচ্ছে যে এনসিপির ইশতেহার আমি পড়ি নাই। এনসিপি যে ইশতেহার দিছে এটাই আমি জানি না। আমার পার্ডন মাই ইগনোরেন্স। আমার একটা প্রশ্ন হচ্ছে এনসিপি তো জামাতের সাথে জোট করছে। ওরা আবার ইশতেহার দেয় কিভাবে? ওরা তো ৩০ টা সিটে মনোনয়ন করছে। ওরা কি ভাবতেছে সরকার গঠন করলে ওরা ইশতেহার বাস্তবায়ন করবে না ঘটনাটা কি? অলরেডি তো জামাতের ইশতেহার আছে। এনসিপি যদি জামাতের নেতৃত্বে সরকার হয় এনসিপি পার্ট হয়। জামাতের ইশতেহারই তো ইশতেহার। আমি এই বিষয়টা বুঝলাম না। মানে এনসিপি ইশতেহার দিছে এটা মানেটা কি? এটা শোনো, তো একটু রাজনৈতিক ইউ প্রশ্ন। হ্যাভ টু আচ্ছা লুক এট সাবিনা আপা ইউ অ্যান্সার হ্যাভ টু দিতে লুক চাইলে দেন। হ্যাঁ, ইন্টারেস্টিং। হ্যাঁ, না, না, আমি আনসার দিব এটা। হ্যাঁ? হুম। উম আ আমার আনসারটা হচ্ছে যে এনসিপি টু বিগিন উইথ ওয়াজ নট গোইং টু ফর্ম এ জোট উইথ জামাত। মানে এনসিপি আগের সোলো ইশতেহার, যাচ্ছিল। আগের জোটের আগের হ্যাঁ, ওরা ইশতেহার। ওরা ওরা অনেকদিন ধরে ইশতেহারের উপরে কাজ করছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। ইশতেহারের উপরে কিন্তু মানে স্পেশালি প্রত্যেকটা দলই অনেকদিন ধরে, জামাতও অনেকদিন ধরে কাজ করছে। আ এনসিপিও অনেকদিন ধরে কাজ করছে এবং তাদের ইশতেহার এই জোট হওয়ারও অনেক আগেই তারা অলমোস্ট ফাইনাল করে নিয়ে এসেছিল। আই আচ্ছা, থিংক আচ্ছা। তাদের ইশতেহার ফাইনাল হয়েও গেছিল। এরপরে এরা জোটে এসছে। আচ্ছা ফাইন। জোটে আসছে কিন্তু তারা কিন্তু ২ টা দল মার্জ করে নাই। তারা হুম, কিন্তু ২ টা দল তাদের নিজস্ব প্রতীকে ভিন্ন, ভিন্ন থেকে একসাথে জোট। হুম। which is not the same thing যারা বিএনপিতে সাথে গেছে। যেমন নুরুল হক নূরের গণ অধিকার তো গেছে বিএনপির সাথে। বিএনপির বাট সাথে। they হ্যাঁ। are all now বিএনপি। তারা বিএনপি প্রতীকে তারা করছে, রাইট? না তারা তো বিএনপি। বিএনপির প্রতীকে করা যায় না আপা। এবার নির্বাচন কমিশন আইন করছে যে, যে যার প্রতীকে আচ্ছা, করতে হবে আরকি। ওরা আচ্ছা। ওদের I ওই যে stand মানে ইয়ে ওরা corrected. ট্রাক আসলে বিলীন মার্কা হয়ে নেতা গেছে। দলগুলা বিলীন করে দিয়ে ওরা ধানের শীষে ঢুকে গেছে। দ্যাটস দ্যা রাইট। রাইট ওয়ে টু হ্যাঁ, সে কিন্তু অফিশিয়ালি। that is not what it is because ব তুমি যদি বলো যে মানে ওটাকে কি বলে? আম ২ দলের ভিতরে বিএনপি না এনসিপি এবং জামাতের যেই আম এথিক্যাল প্রশ্ন, যেটা নট জাস্ট এথিক্যাল, রিলিজিয়াস প্রশ্ন বলো কিংবা তাদের যেই আম ওটাকে তুমি এক্সাক্টলি বাংলা ভাষায় কিভাবে বলা যায় যে আদর্শ বলতে চাচ্ছেন নাকি? আদর্শ, জি। রাইট। এই ২ দলের আদর্শ তো ভিন্ন। ওদের আদর্শ কিন্তু সেইম না। কিন্তু ওকে। হ্যাঁ। দেশপ্রেমের বেলায়, দেশের জন্য করার বেলায় তারা জোট হয়েছে একসাথে। সো ইটস কাইন্ড অফ লাইক 2 rivers flowing side by side together. That's what হুম। Jamaat and NCP, which is good for both. Which is good for both. We do not want NCP to be villain within Jamaat or আমার মনে হয় Jamaat এটা of. ক্লিয়ার আপা। আপনি ওই এনসিপির যেই ইশতেহারের পয়েন্টটা বলতেছিলেন যে ওদের একটা স্পেসিফিক প্রস্তাবনা আছে ডিফেন্স হ্যাঁ, প্যাকটার। এটা ওইটা আমি যদি একটু একটু উল্লেখ শেষ করি। এই যে সাবিনা আপার যে কথাটা বললেন, এটা শুনে আমার মনে হইলো আরকি এখন। সেটা হচ্ছে যে এনসিপির ম্যানিফেস্টো তাইলে আমাদের গোনায় ধরা দরকার নেই। ওরা যদি জোটের আগে দিয়ে থাকে, জোট হওয়ার না, পরে ওটা থাকতে অটো পারে। না, ইনভ্যালিড হয়ে থাকতে গেছে পারে। আরকি। অসম্ভব কিছু না। তার মানে এটা হচ্ছে অটো যে you ইনভ্যালিড can আরকি। এখন read, জামাতের you can ইশতেহারটাই now. ওদের ইশতেহার। কারণ সরকার না, গঠন না, হলে জামাতের জামাতের নেতৃত্বে ইশতেহার হবে। ওদের ইশতেহার না। The way I read it, I do not say জামাতের ইশতেহার ওদের ইশতেহার। তার মানে জামাত তাদের আদর্শ চাপিয়ে দিচ্ছে। তাদের এগুলি আদর্শ শুধু না আপা। আদর্শ তো শুধু ধর্মীয় না। কর্মটা আরকি আপা। কর্মটা ওরা কি করবে? যেমন রাইট। জামাতের হ্যাঁ, নেতৃত্বে যদি জোট সরকার গঠন হয়, এনসিপি একটা ছোট পার্ট হবে আরকি। তো প্রতিরক্ষা হ্যাঁ, নীতি তখন জামাতের প্রতিরক্ষা নীতিই হ্যাঁ, তো কিন্তু বাস্তবায়ন এইটা করতে হবে। শোয়েব ভাই আপনি এভাবে বলতে পারেন শেষ না। যদি করি। এমন আমি হয় শেষ করি। রাইট। আমি যদি শেষ এমন করি। হয় যে ধরেন জামাত হচ্ছে ফর এক্সাম্পল জামাত ১৩০ টা পাইলো, এনসিপির ২০ টা এড করে সরকার হইলো। তখন কিন্তু এমন হইতে পারে যে আপনাকে এনসিপির অনেক কথাই শুনতে হবে। সো আমার মনে হয় রাইট, স্টিল দ্যাট হ্যাড সাম ভ্যালু আরকি। আমরা একটু শুনি রাইট। এনসিপির
আমরা এনসিপির যেমন ধরো ডিফারেন্স একটা ইশতেহার কোনটা? হুম, যেকোনো প্রজেক্টে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার আসে, দ্যাট ডাজন্ট মিন দ্যাট প্রজেক্টের হেড যখন প্রোগ্রাম ম্যানেজার তার কথা সবাইকে শুনতে হবে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকেরই নিজস্ব এক্সপার্টিজ অ্যান্ড এক্সপেরিয়েন্স আছে, ভালো, ভালো পয়েন্টস আছে। সবগুলো নিয়েই তখন প্রজেক্ট ম্যানেজার তার প্রজেক্ট সাজায়। টেক এ লুক এট ইট দিস ওয়ে। সো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সমস্ত ভালো, ভালো পয়েন্টস গুলো এনসিপির ইশতেহারে আছে, আম তারা আম আ বিএনপির মানে জামাতের ইশতেহারে যেগুলো নাই একসাথে মার্জ করে যেতে পারে। ইনস্টেড অফ জামাতেরটাই গাইডিং প্রিন্সিপাল হবে, নট নেসেসারিলি। দে বোথ ক্যান মার্জ দেয়ার হোয়ারএভার দ্য ইউনিকনেস ইজ অ্যান্ড মেক ইট যে একটা ওভারঅল হবে। এখন আমি যেটা শেষ করতে পারি নাই সেটা হচ্ছে যে আমি বলতে চাচ্ছিলাম, বাট আই ওয়াজ ইন্টারাপ্টেড, যেটা হচ্ছে যে বিএনপির ইশতেহার দিয়ে তারা ইশতেহারের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে তারা একটা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল তৈরি করবে, হুইচ আই রিয়েলি, রিয়েলি লাইকড। হ্যাঁ? বিএনপির সবকিছু তো আর মানে খারাপ না। সবকিছুতেই সবাই সবকিছু ইয়ে করে নাই, অ্যাডপ্ট করে নাই তাদের ইশতেহারে। কিন্তু বিএনপির প্রতিরক্ষার, হ্যাঁ? উম আ ইউনিকনেসটা হচ্ছে তারা জিয়াউর রহমানের, যেটা আমরা এখনো বলি নাই। আমরা শেষ করে মানে লাস্ট পয়েন্ট যেটা আমি বলেছিলাম, one rank, one pension, and then we went into tangent to that. So now I'm coming back. যেটা বলতে চাচ্ছি যে বিএনপির প্রতিরক্ষা ইশতেহারের ইউনিকনেস আছে একটা। সেটা হচ্ছে তারা জিয়াউর রহমানের পিপলস ওয়ারফেয়ার ডক্ট্রিনের আলোকে আপডেট করা। এটা তাদের ইউনিকনেস। হ্যাঁ, আমরা জিয়াউর রহমানের আমলে ৪৫ বছর আগে একটা মিলিটারি ডক্ট্রিন ছিল। তারা সেটাকে আবার সামনে নিয়ে আসতে চাচ্ছে। যে we had one, that is what our guiding principle is gonna be. আম আম কিন্তু অন্যান্য পার্টিগুলা মানে হচ্ছে জামাত এবং এনসিপি যেরকম, এজন্য আমি বারবার এনসিপি আনবো শোয়েব। হ্যাঁ? because they have আনেন, worked সমস্যা নাই আপা, আনেন, সমস্যা নাই। জি। because they have হ্যাঁ। worked hard and I really liked their ইশতেহার, to be honest with you. because তাদের ইশতেহারটাকে আমার কাছে মনে হয়েছে যে they are young kids তো। ছেলেপুলেগুলো আমার বাচ্চার বয়সী। So I have certain kind of fondness towards them because they're very hardworking এবং তারা ওই বর্তমান বিশ্বের টেক সাভিনেসটা তাদের মধ্যে আছে। সো দে নো ইট। হ্যাঁ, কি দরকার। সো ওই আলোকে তারা তাদের ইশতেহারটা সাজিয়েছে। সুতরাং জামাত এবং এনসিপির যেই মানে প্রতিরক্ষার মধ্যে যে প্রযুক্তিটা তারা এনেছে সেটা কিন্তু আ বিএনপি আনে নাই। হ্যাঁ, দে আচ্ছা আর আপা কাইন্ড অফ একটু লাইক একটু একটু সরি ইন্টারাপ্ট না, না, করি না, না, যে না, আমি শেষ করি। আচ্ছা ওকে, আ ওকে। বরং তারা যেটা করেছে সেটা হচ্ছে তারা মানে পুরো ইশতেহারটার মধ্যে একটা কন্ট্রোল রাখার চেষ্টা করেছে আর পেশাদারিত্বের উপরে জোর দিয়েছে। সো ইট ইস মোর অফ পিপল সেন্ট্রিক দেন technology centric. But what we are looking for in রাইট। 2026, we want the technology now. আচ্ছা। আম তাদের আগের আওয়ামী লীগ এবং বিএনপির আমলে এতটা স্পষ্ট কাউন্সিল বা মাল্টি ডোমেইন ফোকাস ছিল না, যেটা বিএনপি এবারে আনতে যাচ্ছে। কিন্তু তাদের সবচেয়ে দুর্বল দিন হচ্ছে তাদের প্রতিরক্ষা খাতে বাজেট নিয়ে কোনো কথা নাই। And without budget you cannot do anything. হ্যাঁ? যেটা ফোর্সেস গোল 2030 র উইকনেস ছিল। হ্যাঁ? এছাড়া এটা খুব অতীত কেন্দ্রিক। যেমন জিয়াউর রহমানের ডক্টরিনের উপরে তার জোর দিয়েছে, কিন্তু এটা ৪৫ বছরের পুরাতন। তখন যুদ্ধের ওয়ারফেয়ার ওয়াজ টোটালি ডিফারেন্ট। রাইট? যা নতুন চ্যালেঞ্জ যেমন সাইবার ওয়ারফেয়ার বা ক্লাইমেট চেঞ্জ সংক্রান্ত প্রতিরক্ষার সাথে কম সংযুক্ত। রাইট? আচ্ছা। এবার আসি জামাতের প্রতিরক্ষা ইশতেহারের উপরে। জামাতের ইশতেহারের ফোকাস প্রধানত সামরিক বাহিনীর আধুনিকীকরণ আর প্রযুক্তির উপর আত্মনির্ভরতা অর্জন করার উপায়ে। হুম? শোয়েব, তুমি বলেছো যে আম দরকার নাই এখন আমাদের কিনতে হবে। হ্যাঁ, কিন্তু তুমি সবসময় দরকার নাই কিনতে হবে করতে হলে তুমি কখনোই আত্মনির্ভরতা করতে পারবে না। সুতরাং তোমাকে ২ টাকেই একই সাথে সাইড বাই সাইড রাখতে হবে। হুম? তো তারা আত্মনির্ভরতা অর্জন করার জন্য বলেছে তাদের ভালো পয়েন্টগুলি হচ্ছে যে বর্তমান বিশ্বের বাস্তবতা মেনে একটি যুগোপযোগী জাতীয় প্রতিরক্ষা নীতি তারা প্রণয়ন করতে যাচ্ছে। কথা বলেছে। শেখ হাসিনার আমলের সামরিক ভিশন 2030 ফোর্সেস গোল 2030 যেটার কথা আমি এর আগেও বলেছি উইথ ইটস উইকনেস গুলো সহ, হ্যাঁ? সেটাকে তারা রিপ্লেস করবে উইথ 2040। They want to come up with a vision 2040. 2040 এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র দেশে তৈরির সক্ষমতা তারা অর্জন করার কথা বলেছে।
2040 কিন্তু এখন থেকে 15 বছর পরে। যেকোনো একটা সিস্টেমকে তোমাকে ফ্রম মানে ড্রইং বোর্ড টু ডেভেলপমেন্ট টু ম্যানুফ্যাকচারিং মানে প্রোডাকশন এ যেতে তোমার কিন্তু মিনিমাম 10 থেকে 15 বছর লাগে। সো যেজন্যই 2040 ইজ এ ভেরি বিগ নাম্বার অ্যান্ড ইট ইজ ডুয়েবল। লট অফ থিংস আর ডুয়েবল, নট 100%, বাট lot of things are doable within 2040 if সরকার is focused, if সরকার given the fund। এবং তারা তো বলেছে তারা একটা গবেষণা কেন্দ্র করবে যেটার ভিতরে তারা মানে ডেভেলপমেন্ট প্রোডাকশন সবকিছুকেই ওখানে তাদের থাকবে। তারা ভলান্টারি বেসিসে 18 থেকে 22 বছর যুবক যুবতীদের জন্য তারা একটা ওয়েট এ সেকেন্ড, মাই নোটস। 18 থেকে 22 বছর যুবক যুবতীদের 6 থেকে 12 মাসের মিলিটারি ট্রেনিং দিয়ে একটা রিজার্ভ ফোর্স তারা তৈরি করতে চাচ্ছে, হুইচ ইজ ভেরি গুড, হুইচ ইজ ল্যাকিং ফ্রম বিএনপি টোটালি, বাট হুইচ ইজ অলসো ইন এনসিপি। আমি জানি তুমি এনসিপি পড়ো নাই, কিন্তু তাদের দাঁড়াও ইউনিকনেস গুলো হচ্ছে না ওয়েট সেকেন্ড, জনসংখ্যার অনুপাতে তারা সেনা সংখ্যা বড় করতে চাচ্ছে। গোয়েন্দা সংস্থার কথাটা বিএনপি একদম টাচই করে না এখানটায়, কিন্তু যে জামাত করেছে যে তারা গোয়েন্দা সংস্থাকেও আধুনিকীকরণ করতে চাচ্ছে এবং তারা প্রতিরক্ষা খাতে ব্যয়টাকে পর্যায়ক্রমে বাড়াবে। দে আর দ্য অনলি ওয়ান হু টাচড দ্য বাজেট। ওকে, সো ওদের এগুলো হচ্ছে ওদের ভালো দিকগুলা। তাদের ইউনিকনেসটা হচ্ছে তাদের প্রযুক্তি গবেষণা আর যুবকদের ট্রেনিং, যা অন্যদের মতে নয়। এবং তারা একটা নির্দিষ্ট টাইম লাইন দিয়েছে যেটা বিএনপি দেয় নাই। আর অতীত এই দেশকে ওরা যেটা করতে চাচ্ছে সেটা দিয়ে এই দেশটাকে টেকনোলজিক্যালি স্ট্রং হবে এবং একই সাথে কর্মসংস্থানও তৈরি করবে। রাইট? তুমি যদি শুধু কিনো, তুমি কিন্তু কর্মসংস্থান তৈরি করছো না। কিন্তু তুমি যখন গবেষণা করছো, তুমি যখন প্রোটোটাইপ বানাচ্ছ, তারপরে তুমি যখন লো রেট প্রোডাকশন এ যাচ্ছ, এগুলি প্রচুর পরিমাণে আমাদের যে এত ইঞ্জিনিয়ারিং স্কুল, এত ইঞ্জিনিয়ার বের হয়, এদের কর্মসংস্থানটা এখানেই হবে, যারা প্রচুর বেকার থাকে। আচ্ছা, জামাতের ইশতেহারের দুর্বল দিক হচ্ছে জামাতের প্ল্যানে আম রাজনৈতিক নিরপেক্ষতা বা সামরিক-বেসামরিক গণতান্ত্রিক সম্পর্কের কোনো উল্লেখ নাই। যেটা বিএনপি করেছে। যে they are gonna come up with a national তারপরে যদিও সামরিক বাহিনী বলতে জামাত আর্মি, নেভি, এয়ারফোর্স সবকিছুকে একসাথে বুঝিয়েছে আধুনিকায়নের ব্যাপারে। তারপরেও তারা শাখাভিত্তিক স্পেসিফিক ফোকাসটা দেয়নি। হ্যাঁ? আম এরপরে আমি যেটা আসবো সেটা হচ্ছে গিয়ে এনসিপি। এনসিপির ইশতেহারের উপরে আসি। এখন the way I look at it, যেহেতু জামাত এবং এনসিপি জোট করেছে, so you can say that they can merge their প্রতিটি সেক্টরে they can merge their ইশতেহার points together and then it makes it even a stronger, এটা এরপরে আরো স্ট্রং একটা ইশতেহার হয়। সুতরাং তাদের ভালো পয়েন্টগুলো হচ্ছে রিজার্ভ ফোর্স তৈরি করা। তারা রেগুলার বাহিনীর চাইতে দ্বিগুণ রিজার্ভ ফোর্স তৈরি করতে চাচ্ছে আগামী ৫ বছরের মধ্যে। আগামী ৫ বছরের মধ্যে তারা ইউএভি মানে ড্রোন যেটা, সেটার একটা ব্রিগেড, আর্মিতে ড্রোন ব্রিগেড যোগ করতে চাচ্ছে। তারপরে তারা ৬ টা থেকে মানে they are the only one who are very specific about these things, ওকে? অন্তত ৮ টা মিডিয়াম রেঞ্জ মিসাইল ব্যাটারি কিনতে চাচ্ছে, যাতে এয়ার ডিফেন্স স্ট্রং হয়। নাও ইউ অ্যাড দিস টু জামাতের গবেষণা ইনস্টিটিউট, যেটা দিয়ে তারা আত্মনির্ভরতা করবে, দেন ইউ আর অ্যাড্রেসিং বোথ শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম নিডস। কারণ তোমাকে শুরুই করতে হবে একটাখানে। সো দিস ইজ হোয়াট আই লাইক, দ্যাটস ওয়াই আই এম ব্রিংিং এনসিপি। ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি তারাও কিন্তু একটা কম্প্রিহেনসিভ ডিফেন্স স্ট্র্যাটেজি প্রণয়ন করতে চেয়েছে। সুতরাং এইটাতে মিলে যাচ্ছে জামাতের সাথে। ২ গ্রুপ মিলে একসাথে একটা নতুন ডক্ট্রিন, নতুন স্ট্র্যাটেজি তৈরি করবে। আচ্ছা, আর বিএনপি বলেছে কমপ্লিমেন্টারি। তাদের ডক্ট্রিনটা হবে অতীতের ক্ষেত্রে। তাদের ইউনিকনেস গুলো তো বলেই ফেললাম। সুতরাং আওয়ামী লীগের ২০৩০ ড্রোন ফোর্সেস গোল 2030 গোলে তারা ড্রোন মিসাইল এমন কোন গোলে ছিল না যেটা তারা আনছে। সুতরাং তাদের এগুলি সব মিলে as I said, as a joke, it's a very, আমি very একটা প্রশ্ন strong করি একটু আপু। military এইটার উপরেই strategy. একটু প্রশ্ন করি আপু। সেটা হচ্ছে Let me finish. আচ্ছা। তাদের দুর্বল নিচটা দিয়েই আমি এরপরে শেষ করে দিচ্ছি। আ এনসিপির দুর্বলটা হচ্ছে যে এনসিপির প্ল্যান খুব অস্ত্রকেন্দ্রিক এবং শর্ট টার্ম ৫ বছরের। হ্যাঁ? কিন্তু লং টার্ম ভিশন বা আত্মনির্ভরতার কথা তারা কম বলেছে। যেটা আবার জামাত বলেছে।
রাইট? বাস্তবায়নের ডিটেইলস নাই। মানে কত খরচ, কিভাবে ফান্ড করা হবে। তো আমার মতে এটা দরকার নাই। কারণ হচ্ছে যে that comes supplementary. তুমি তো একটা বিশাল ডিটেইলড প্ল্যান তো না ইশতেহার। ইশতেহার জাস্ট মেক্স certain good points and that gives you যে তুমি এই গুড পয়েন্টস গুলা কি আসলে ডুয়েবল কি ডুয়েবল না সেটার উপরে ডিপেন্ড করে তুমি আরো সাপ্লিমেন্টারি প্ল্যান আনবে। সো ওভারঅল অ্যাজ আই সেড যে জোট হিসেবে প্রতিরক্ষা ডিফেন্স ইশতেহারে জামাত এনসিপির যেই ইশতেহার এটা অনেক স্ট্রং হয়েছে রাদার দেন স্লোগান ভিত্তিক বিএনপির প্রতিরক্ষা ইশতেহার। যদিও আমি বলব যে বিএনপির ইশতেহারে যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কথা বলা হয়েছে সেটা আমি খুবই পছন্দ করেছি। আচ্ছা আপু, আমি এখন প্রশ্নটা করি একটু যে ডিফেন্স প্যাক্টের কথা আপনি বলতেছিলেন যে, এবং শোয়েব ভাইও বলছে যে আসলে ইমিডিয়েটলি ডিফেন্স প্যাক্ট লাগবে অ্যাজ ডিটারেন্স, এবং তারপর হুম, লং টার্মে হচ্ছে গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তি বা উদ্ভাবনী ক্ষমতা সেগুলোতে আপনি যাবেন প্যারালালি আপনি বলেছেন। সো এই ডিফেন্স রাইট। প্যাক্টের কথা কি এনসিপির ইশতেহারে আছে? কারণ ওটা আমিও দেখার সুযোগ হয় নাই। সো আপনি যদি এটা একটু বলতেন। ডিফেন্স প্যাক্ট মানে ডিফেন্স প্যাক্ট বলতে বোঝাচ্ছে ডাইভার্সিফিকেশন, ডিফেন্স প্যাক্ট বিভিন্ন দেশের সাথে এগুলো এক্সাক্ট উল্লেখটা এনসিপিও করে নাই। কিংবা করলে এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। হ্যাঁ? যে এনসিপি করেছে কিনা আমি একটু চট করে দেখে নিতে পারি। তুমি যদি আ তোমার পরবর্তী প্রশ্নে যেতে চাও। ঠিক আপা আছে। আপনি দেখতে ঠিক আছে। থাকেন। এই ফাঁকে আপনি হুম, দেখতে থাকেন। এই ফাঁকে আমি একটু রিয়াজ ভাই, জি, আমার যেটা বিএনপির ম্যানিফেস্টোতে আমার যেটা সবচেয়ে বড় কমপ্লেইন সেটা আপনাকে আমি একটু বলে ফেলি। সেটা হুম, হচ্ছে যে বিএনপি কিন্তু তাদের এই ইয়েতে প্রতিরক্ষা ম্যানিফেস্টোতে ওরা যেটা বলতেছে ৩ টা পয়েন্ট রাখছে ওরা। একটা হচ্ছে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান। বিএনপি সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবে। ২ নাম্বার রাখছে যে আপনার শূন্য সহনশীলতা ও জাতীয় ঐক্যমত। বিএনপি সরকার বাংলাদেশ ভূখণ্ডে কোন ধরনের সন্ত্রাসবাদী তৎপরতা বরদাস্ত করবে না এবং কোন সন্ত্রাসবাদীকে আশ্রয়-প্রশ্রয় দিবে না। আপনার কি মনে হয় বিএনপি এই কথাটা কাকে বলতেছে? বিএনপি এই কথাটা বলতেছে ইন্ডিয়াকে। ইন্ডিয়াকে জি। বিএনপি আশ্বস্ত করতেছে যে, "আমরা যদি ক্ষমতায় যাই, তোমরা আবার ভয়-টয় পাইও না। তোমাদের সেভেন সিস্টার থেকে উলফা নেতা অনুপ চেটিয়া এসে বাংলাদেশে আর কোন কার্যক্রম করতে পারবে না।" এইটা ইন্ডিয়ার কনসার্ন। এটা তো আমাদের কনসার্ন না। ইন্ডিয়ার সেভেন সিস্টার যে স্বাধীন হইতে চায়, ওইখানে যে ওদের কেন সন্ত্রাসবাদী বলবো আমরা? ওদেরকে কেন আমরা মুক্তিকামী বলবো না? তো এদেরকে যে বাংলাদেশ কিন্তু দেখেন প্রতিটা দেশ আরেকটা দেশের আপনার শত্রু দেশের দুর্বলতা হচ্ছে আপনার জন্য আশীর্বাদ, তাই তো? তো ইন্ডিয়ার এই যে সমস্যাটা আছে সেভেন সিস্টার নিয়ে, এদেরকে আমরা বাংলাদেশ থেকে কেন এদেরকে সন্ত্রাসবাদী বলবো? কেন আমরা বলবো যে এদেরকে আমরা আশ্রয়-পাশ্রয় দিব না? আমি তো এটা আমার অ্যাডভান্টেজ এর জন্য কাজে লাগাবো। যে হ্যাঁ, তোমার এটা যদি দমন করতে হয়, তোমার যদি আমার হেল্প লাগে, তাইলে আমাকে তুমি কি দিবা বিনিময়ে? আমরা তো আর হাসিনার মতো বলতে যাব না যে অনুপ চেটিয়াকে ধরছি, তোমাদের হাতে দিয়ে দিচ্ছি, বিনিময়ে কিছু চাই না। সেটা কি আমরা বলতে যাব? সেটা কি এই জুলাই পরবর্তী নতুন বাংলাদেশের কোন কাজ হতে পারে? তো এইটা হচ্ছে আমার সবচেয়ে বড় কমপ্লেইন। আর যেটা জঙ্গিবাদ বলতেছে বিএনপি, ৩ টা পয়েন্টে বিএনপি জঙ্গিবাদ উল্লেখ করতেছে। বাংলাদেশে আমরা সবাই একসময় বাংলাদেশে থেকে আসছি। আমাদের রিলেটিভরা আছে। বাংলাদেশে কি জঙ্গিবাদ কোন বড় সমস্যা? বেকারত্ব যেরকম সমস্যা, বাংলাদেশে কি জঙ্গিবাদ সাইজেবল কোন প্রবলেম? আ বাংলাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই যে সমস্যা, জঙ্গিবাদ কি এটা কোন প্রবলেম? তো এইটাকে ম্যানিফেস্টোতে নিয়ে আইসা আমার ভ্যালিডিটি দিতে হবে কেন? এটা তো আওয়ামী বয়ান, এটা শাহবাগী বয়ান। এটা ইন্ডিয়ার বয়ান। ইন্ডিয়ায় যে দেখেন না কয়দিন পর এসে বলে যে বাংলাদেশে জঙ্গিবাদ ইউনূস সরকারকে ডক্টর ইউনূসকে ইন্ডিয়া জঙ্গি বলে। তাই তো? তো সেইটাকে আমি আবার আমার ইশতিহারে আইনা এটাকে আমি ভ্যালিডিটি দিব কেন? তো আমার এই ইন্ডিয়ান বন্ধুদেরকে খুশি করা বাদ দিতে হবে। ইন্ডিয়ান বন্ধুদেরকে তাদের ট্রিটমেন্ট এ রাখতে হবে। তাদের সাথে আমাদের এক টেবিলে বসে চোখে চোখ রেখে কথা বলে আমার স্বার্থটা আদায় করতে হবে। আমার ইন্ডিয়ার কাছে দাসত্ব দিয়ে ক্ষমতায় আসার মতো কিছু নাই। যেটা ইন্ডিয়া করছে তাদের এই ম্যানিফেস্টোতে। এটা আমার একটা বড় কমপ্লেইন। সেটা আচ্ছা আপনি আমি এখানে একটু এড করতে চাই। আমি এখানে একটা এড করতে চাই। উগ্রবাদ ব্যাপারটা যখন ওরা এটা মানে বাদের ব্যাপারে জিরো টলারেন্স জামাতের ইশতেহারও আছে। অন্য প্রতিরক্ষা বা সেকশনে না থাকলেও তাদের অন্য আরেকটা সেকশনে আছে। I searched for it যে জামাত কি জঙ্গিবাদের বিরুদ্ধে কিছু বলেছে কিনা। জামাত ডিড। হ্যাঁ? কিন্তু উগ্রবাদটা আমাকে একটু বদার করেছে। মানে ডিফাইন উগ্রবাদ। এটা দিয়ে কি আমাদের দেশের মুসলমানদেরকেই কি মানে চাপায় রাখা হবে?
সেটার জন্যই কি তারা উগ্রবাদ বলছে? এটা হাসিনা যেমন করত, একটা বাসায় মেয়েরা কোরআন শরীফ পড়ার জন্য, নামাজ পড়ার জন্য, হালাকা করার জন্য জড়ো হয়েছে। এরা উগ্র বলে ধরে নিয়ে চলে যাচ্ছে। Is হুম, it হুম। that is that time coming if BNP এই comes যে to power? ওয়ার্ড অফ উগ্রবাদটা টেরর আমাকে এর যেটা ভীষণ বদার 9/11 করেছে। পোস্ট 9/11 পরবর্তী এই বয়ানগুলা এগুলা আমাদের এখনো ধরে রাখতে হবে কেন? 9/11 পরবর্তী আমেরিকান সরকারের কার্যকলাপই তো বিশ্বে নিন্দিত হচ্ছে। তো এখন এটা আমাদের ধরে রাখতে হবে কেন? আপনারা কিছুদিন আগে দেখছেন যে মেজর জাহিদের ঘটনা বের হইছে। মেজর জাহিদকে আর্মির একজন প্রাক্তন মেজর তাকেই উগ্র জঙ্গি হাবিজাবি ঘোষণা করে যেহেতু সে পিলখানা নিয়ে সরব ছিল তাকে ব্রাশ ফায়ার করে গুলি করে মেরে ফেলছে। জাস্ট লেবেল দিয়ে দিছে উগ্রবাদ, জঙ্গি, হাবিজাবি। তো এইগুলা জুলাই পরবর্তী জুলাইটা হইছেই তো এইগুলার বিরুদ্ধে। যে আমাদের এই 2000 ইয়াং জেনারেশনরা রক্তই তো দিছে এগুলাকে বন্ধ করার জন্য। তো সেইটাকে আমি না আমার এইট এই ইশতিহারে কিভাবে হ্যাঁ, লেজিটিমেসি এগুলাই দিচ্ছি? হচ্ছে যে কেউ যদি ফ্যাসিবাদী হতে এলিমেন্টস। চায় তাদের টুলস। হ্যাঁ? জনগণকে দাবায় রাখার সবচেয়ে বড় টুল হচ্ছে এগুলা। উগ্রবাদের বিরুদ্ধে জি, যাওয়া, জঙ্গিবাদের বিরুদ্ধে যাওয়া, এরপরে যাকে জি। তাকে তুমি পছন্দ হয় না, যাকে তাকে তুমি উগ্রবাদ আর উগ্র অথবা জঙ্গি বলে তাকে তুমি অ্যারেস্ট করা, তাকে তুমি সরিয়ে ফেলা, আয়নাঘরে ঢুকানো। সুতরাং হ্যাঁ। এইটাকে তারা এই জিনিসটা আমার খুব চোখে লেগেছে। জঙ্গিবাদটা না হয় ওয়ার্লড ওয়াইড একটা আছে, হ্যাঁ? যে অন্য দেশের মানুষও এখানে এসে ট্রেনিং নেয়। যেমন ধরো আল-কায়েদা এসে আফগানিস্তানে এসে ট্রেনিং নিয়ে তাদের দেশটাকে তারা ইউজ হুম, করেছে, হুম। হ্যাঁ? এরপরে তারা আমেরিকাতে গিয়ে অথবা ইউরোপে গিয়ে অ্যাটাক করেছে, হ্যাঁ? সুতরাং সেটা না হয় আমাদের উলফাদেরকে এখানটায় এনে ট্রেনিং দিয়ে আবার ভারতে গিয়ে অ্যাটাক করানো। সেটা আমি বুঝলাম সেটা জঙ্গিবাদের আন্ডারে পড়ে। কিন্তু উগ্রবাদটা সব সাধারণ মানুষের বেলায় বিচ্ছিন্নতাবাদী আপা ওটাকে বিচ্ছিন্নতাবাদী বলে ওরা আরকি। হ্যাঁ, কিন্তু তো ওরা বলতে আমার আপা চাচ্ছে জঙ্গিবাদী। পয়েন্টটা হচ্ছে যে যদি কেউ সেভেন সিস্টারের উলফা বা যে কেউ এসে যদি বাংলাদেশে ট্রেনিং করে বা এটা করে অপোজিট সাইডটা আমরা দেখতেছি না কেন? আপনার কি মনে হয় যে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে এই ইন্ডিয়া কর্তৃক যে ইনসার্জি আছে সেটার আন্ডারে তো কয়েকশো মিলিটারি পার্সন বাংলাদেশ মিলিটারি পার্সন জীবন দিছে, শাহাদাত বরণ করছে। তো এই জনসংহতি সমিতি, তারপর ওই সন্তুলন বাহিনী এদের অস্ত্র ফান্ডেড ইন্ডিয়া থেকে পাই এটা তো ভিভিড। এটা নিয়ে মানে অ্যাবসোলিউটলি। তো ওইটা না বন্ধ করার কথা বলবেন। আপনি আপনার ইশতেহারে আপনার কথাটা বলবেন যে আমাদের ২০০ র বেশি সামরিক সদস্যরা মারা গেছে বিদেশি আক্রমণে বিচ্ছিন্নতাবাদী ওইটাকে আমরা বন্ধ করব। আপনি বলতেছেন না, ইন্ডিয়াকে আশ্বস্ত করে আমাদের দেশে আমরা বিচ্ছিন্ন তো এটাকে অ্যাবসোলিউটলি, আপনি লেভারেজ অ্যাবসোলিউটলি। হিসেবে ইউজ করে ইন্ডিয়ার সাথে আপনি নেগোশিয়েট করেন যে তোমরা এটা বন্ধ করো, আমরা ওইটা বন্ধ করব। তা না বলে আমি ব্লাইন্ড একটা দিয়ে দিলাম হাসিনার মতো যে এমন কিছু দিয়েছি এই জুলাই পরবর্তীতে এই ইশতিহার চলবে না। এটা হচ্ছে আমার কথা। হ্যাঁ, না, আচ্ছা you আপা আমার have touched a জি। very good point. That's absolutely true. এখানের অডিয়েন্সটা ছিল ইন্ডিয়া। আর উগ্রবাদের অডিয়েন্সটা হচ্ছে শাহবাগ। হুম, হুম। হ্যাঁ? যে এইখানে আর আমরা মানে উগ্রবাদই চালাইতে দিব না। আর উগ্রবাদ বলতে এরা অলরেডি আমরা প্রচুর টেলিভিশনে এটা নিয়ে আমরা অনেক কথা শুনছি। মব বলতে তো উগ্রবাদীই বুঝায় অ্যাকচুয়ালি। হ্যাঁ? উগ্রবাদেরই মানে ম্যানিফেস্টেশন হচ্ছে মববাজি। সুতরাং আপা এরা এখানে মববাজি না বলে উগ্রবাদ বলেছে। জাস্ট টু কমপ্লিমেন্ট ইউ অন ওয়ান পয়েন্ট যে বিএনপি নেতা মোশাররফ ঠাকুর কিছুদিন আগে বলেছেন যে ওই যে নিকাব নিয়ে যে ইহুদি নারী, বেশ্যা নারীরা হচ্ছে নিকাব পড়তো। ওহ আমরা ইয়া! নিকাবের বিরুদ্ধে অলরেডি একটা মারাত্মক মিডিয়া যুদ্ধ বা বিএনপির তরফ থেকে মারাত্মক অস্বস্তি দেখতেছি যে নিকাব নিয়ে তারা খুবই কথাবার্তা বলছেন। তো উগ্রবাদ শব্দটা আমাদের মধ্যে ওই ভীতিটা সঞ্চার করে। যে আসলে কি তারপরে ধরেন নিকাবী নারীদেরকে উগ্র বলে ধরে নেওয়ার শুরু হবে? কারণ রাইট। আমাদের অতীত তো এইজন্য ভালো না। আমি টোটালি এগেইনস্ট দিস পয়েন্ট অন দেয়ার প্রতিরক্ষা সেকশনে যেখানে তারা জঙ্গিবাদের সাথে উগ্রবাদ দিয়ে জেনারালাইজ করে ফেলেছে আমাদের বাংলাদেশের সাধারণ জনগণকে। আমি ফ্যাসিবাদের অনেক মানে ফ্যাসিবাদীর one of the most effective tool হচ্ছে যে আমি উগ্রবাদ দমন করছি। দেখো আমি উগ্রবাদ দমন করছি। আসলে তুমি মানুষকে দাবিয়ে রাখছো। That is what it is. আজকে সেই আরেকজন কে বলেছে যে বাংলাদেশে ৪০ লক্ষ নতুন বোরখা শুধু নেকাব বললেই তো হইল না। এখন বোরখার পিছনেও লেগেছে তারা। রাইট? হুম, হুম, যে হুম। বাংলাদেশে নাকি নতুন ৪০ লক্ষ বোরখার মানুষ অর্ডার দিয়েছে। I don't know how they came up with that number. হ্যাঁ? I really don't know. ওরা কি গিয়ে গুনেছে? গিয়ে জিজ্ঞেস করেছে সব আ টেইলরদেরকে, "তোমার এখানে কয়টা নতুন বোরখা অর্ডার এসছে? তোমার এখানে কয়টা নতুন বোরখার অর্ডার আপা এসছে?" আমার বাট একটা দে ভিন্ন কেম আপ প্রশ্ন আছে এই প্রসঙ্গে। সেটা হচ্ছে এই যে আমরা কিছুদিন পর দেখি যে ইসলামী বা জামাত ইসলামী বা অন্য কোন ইসলামী নেতা নারীদের নিয়ে কিছু একটা বললে ওটা বিতর্ক।
এই যে এখন বলতেছে এটাও তো নারীর একটা পোশাক। অনেক মেয়েরা তো চুজ করে যে এটাই আমি পড়বো। শুনো, তো এখন এক যে আমরা সার্ভিলেন্স করে ওদের নাম্বার বের করে ফেলতেছি, থ্রেটের মধ্যে ফেলতেছি। এখন এটা নিয়ে কথা নাই কেন? যে ভাই তুমি নারীর স্বাধীনতা দিবা, নারীকে ডিসাইড করতে দাও সে বোরকা পড়বে না কি পড়বে। তুমি এখন 40 লাখ না কয় লাখ এটা নিয়ে তুমি গবেষণা করতেছো কেন? এটা কেউ বলে না শুনো, কেন এখন? ধর্মকার্ডটা এই মুহূর্তে ইউজ করছে বিএনপি সবচেয়ে বেশি। চিন্তা করে ধ দেখেন। এটা এই কিন্তু মুহূর্তে। বিএনপির জন্য একটা ভুল। কেন ভুল আমি বলি। সেটা হচ্ছে আরে বিএনপি তো ইসলামী দল না। এখানে জামাতে ইসলাম হচ্ছে ইসলাম। আপনি কি কুমিরের সাথে গিয়ে ওই পানিতে নেমে যুদ্ধ করে পারবেন? তো জামাত ইসলামের বিরুদ্ধে এই ধর্মঘট কি বিএনপি খেলতে পারবে? জামাত ধর্মঘট শুরু শুরু করলে তো এটাই তো ওদের পুঁজি, তাই না? মামুনুল রাইট। হকের চেয়ে বেশি ধর্মঘট কে খেলতে পারবে বাংলাদেশে? তো বিএনপি এই বাট ভুল দে পথে আর নট যাচ্ছে কেন? প্লেইং ইট। দে আর নট প্লেইং ইট। হু ইজ প্লেইং দ্য ধর্মকার্ড ইজ এই মুহূর্তে বিএনপি। আজকে মনে হয় মাহদী আমিন হিমসেলফ বলেছে এই ৪০ লাখ বোরখার কথা। চিন্তা তার করে মানে দেখেন। কি? তার মানে কি যে ভোট দিতে আসবে যে সমস্ত নেকাবি মহিলা, যে সমস্ত হিজাবি মহিলা হ্যারাসমেন্ট করো তাদের তুমি তাদেরকে। বোরকা খুলে, খুলে দেখবা? হ্যারাসমেন্ট করতে হবে আরকি তাদেরকে। এই হচ্ছে ব্যাপার। এক্সাক্টলি। ইট ইস জাস্ট অ্যাবসার্ড একটা ব্যাপার। এজন্যই আমি ওই উগ্রবাদ পয়েন্টসটাকে জাস্ট মার্ক মাই ওয়ার্ড বিএনপি ক্ষমতায় আসলে আগামী ৫ বছর তারা উগ্রবাদকে দমন করতে কি করে তুমি দেখবে। টেলিভিশন তুমি খুলতেই পারবা না টক শোতে উম এই বয়ান শুনতে, শুনতে। হুম, হুম, হুম। আচ্ছা, বুঝতে আমার পারছো? মনে হয় আমরা আজকের আলোচনা একবারে শেষে চলে আসছি। আমি ১ মিনিট একটু সাম আপ করার জন্য সুযোগ দিব সাবিনা আপাকে এবং শোয়েব ভাইকে আমাদের মূল আলোচনার উপর আজকে যে ডিফেন্স এর উপর এবং আমরা ফিউচারিস্টিক কি দেখতে পাচ্ছি। মানে আমাদের এই যে বারবার আপনি শোয়েব ভাই কথাটা আনছেন যে জুলাই বিপ্লবের উপর দাঁড়াইয়া আমাদের ফিউচারটা আমরা কি দেখব, হ্যাঁ? যে আমরা কি আবার এমন একটা সরকার দেখব যে হয়তো আকাশ কুসুম অনেক কথা বললাম যেটা আমাদের দেশের ইশতেহারে আমরা দেখে আসছি ৫৪ বছর। নাকি আমরা স্পেসিফিক ব্লুপ্রিন্ট ডিটেইল দেখবো? আমরা কি আশাবাদী হব দর্শক হিসেবে নাকি হব না? এই ওভারঅল আমি আপনার থেকে ১ মিনিট শুনতে চাই টু র‍্যাপ আপ অন দিস টপিক। সাবিনা আপা ফার্স্ট অ্যান্ড দেন শোয়েব ভাই। জি। আম ইশতেহারের আমাদের এই আলোচনা ইশতেহার দিয়ে শুরু। সুতরাং ইশতেহারকে আমি যদি ইশতেহারকে দিয়ে শেষ করতে চাই, তাহলে সেটা আমি বলব যে বিএনপি যদি ক্ষমতায় আসে ও যাদের আসার মানে এখনো আমরা সবাই বলে যে বিএনপি ক্ষমতায় আসবে। আমি যদি ধরিও নিই 50-50 হ্যাঁ? তাহলে বিএনপি ক্ষমতায় আসলে এই ইশতেহারের বেসিসে তারা কি করবে? আমার মনে হচ্ছে যে ইশতেহারটা more or less it's kind of like a slogan, it's kind of like a lip service, it's kind of like a বাংলা সাহিত্য। সো তারা যা করার সেটা তাদের ভিন্ন কাজ। হ্যাঁ? এ এ সুতরাং ইশতেহারে যেই প্রমিস গুলো করা হয়েছে তার মধ্যে থেকে হয়তো তারা বেশ কিছু করবে কিন্তু বেশিরভাগই না করা থেকে যাবে। যেটা সব গত ৫৪ বছরে বেশিরভাগ সময় আমরা যেটা দেখে এসেছি। যদি জামাত এনসিপি জোট ক্ষমতায় আসে, তারা আমার মতে সবসময় নতুন কেউ ক্ষমতায় আসলে তারা প্রমাণ করতে চায়। তারা প্রমাণ করতে চায় যে তারা পারে। হ্যাঁ? সুতরাং তাদের ইশতেহারকে সিরিয়াসলি নেওয়ার চান্সটা সেদিক থেকে অনেক বেশি। আর আমি যদি ভুল হই তাইলে I will correct myself in future. But the way I see it right now যে বিএনপির ইশতেহার দিয়ে সবচেয়ে ভালো পয়েন্ট যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। আর জামাত এনসিপির আ ইশতেহার দিয়ে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে তাদের লং টার্ম, শর্ট টার্ম both visions for not just visions, both need for Bangladesh's defense is gonna be coming out from the Jamaat and এনসিপি। NCP থ্যাংক party. ইউ সাবিনা আপা। Mhm. শোয়েব ভাই আপনার ফাইনাল রিমার্কস যে বিফোর উই ফাইনাল কন রিমার্ক হচ্ছে যে দেখেন আমরা প্রতিরক্ষা ইশতিহারের প্রতিরক্ষার যে বিষয়গুলো আছে ২ টা জোটের মধ্যে ২ টা দলের মধ্যে সেটা নিয়ে আমরা আলাপ করতেছি। এবং আম আ আমার জাস্ট মনে পড়ল আমি জাস্ট গতকালকে বাংলাদেশের একজন এয়ার চিফ প্রাক্তন এবং বিএনপির মন্ত্রী ছিলেন আলতাফ হোসেন চৌধুরী। উনার সাথে হুম। আমি কথা বলছিলাম এবং বিভিন্ন বিষয় প্রতিরক্ষা নিয়ে কথা হয়েছিল। উনিও বলছিলেন আম আমার শোতে আছে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলব যে আপনারা একটু শোটা দেখে নিবেন। ছোট কনটেক্সট এ আমি বলি। যে উনি একটা কথা বলছিলেন যে বিএনপি ক্ষমতায় আসলে ওই যে যেটা আমাদের ইয়ে ছিল যে সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। এই ধরনের একটা হুম। নীতি আবার কাজ করবে। দেখেন এই নীতিটা কিন্তু পুরানো এবং এটা ফল্টি। কারণ হচ্ছে যে একটা দেশে যদি সবার সাথে বন্ধুত্ব হয়, কারো সাথে শত্রুতা না হয়, তাহলে আপনার প্রতিরক্ষা নীতির দরকার কি? আপনার তো সামরিক বাহিনীই দরকার নাই। সবাই তো আপনার বন্ধু। সামরিক বাহিনী তো তাকেই হচ্ছে শত্রুর সাথে ফাইট সেটাই করার তো জন্য। ভারত চায়। সেটাই তো ভারত সেটাই চায়। কিন্তু ভারত চায় যে আপনার হুম। বন্ধু কোন শত্রু। তো এই যে দেখেন বিএনপির নীতি নির্ধারকরা এই কথা বলছেন। আজকে সাবিনা আপা আলাপ করলেন। আমিও দেখলাম যে বিএনপির ইশতিহারটা অনেকটা যে সাবিনা আপা যেটা বলছেন লিপ সার্ভিস, স্লোগান নির্ভর। স্পেসিফিক কিছু নাই। বাংলাদেশের প্রতিরক্ষার জন্য যেটা দরকার এয়ার ডিফেন্স সিস্টেম দরকার। এখানে ডিফেন্স প্যাকেজ যাওয়া দরকার। আমাদের সক্ষমতা বাড়ানো দরকার। আমাদের ডকট্রিন দরকার। এই বিষয়গুলা মিসিং।
তো এই মিসিং বিষয়গুলা সাবিনা আপা এনসিপির বিষয় ম্যানিফেস্টোটা নিয়ে আসছেন। আমি জামাতেরটা দেখেছি। পারফেক্ট না, কিন্তু মাচ বেটার। তো হুম, আমি বাংলাদেশের জনগণকে যেটা বলব যে দেখেন জুলাই পরবর্তীতে আমরা আমাদের শত্রু মিত্র কিন্তু ভালোভাবে চিনেছি। হ্যাঁ, আমরা হাদির মৃত্যুর পরে আমরা বলেছি যে দিল্লি না ঢাকা। তো এই হাদির মৃত্যুটাও আমাদের ডিফেন্স পলিসির সাথে জড়িত। সেটাই যদি হয় তাহলে পরে বুঝে শুনে যেন আমরা ভোট দেই। লাইফ টাইম একটা অপরচুনিটি জুলাই আমাদেরকে এনে দিয়েছে। বাংলাদেশকে হুম। নতুন পথে, নতুন নেতৃত্বে এবং বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য আ সবাইকে সেই আহ্বানে সাড়া দিয়ে আপনার মূল্যবান ভোটটি আপনি যেন সঠিক আ মার্কা, সঠিক বক্সে ফেলতে পারেন। মতামতটা যেন প্রতিফলন করতে পারেন ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে। সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। অত্যন্ত ধন্যবাদ সাবিনা আপা এবং শোয়েব ভাই উভয়কে। দর্শকরা নিশ্চয়ই উপভোগ করেছেন আজকের আলোচনা। আমরা অনেকগুলো পয়েন্ট আলাপ করেছি। বিএনপির বিভিন্ন ভালো দিক, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এর কথা আসছে, পিপল ওয়ারফেয়ার ডক্ট্রিন এর কথা আসছে এবং তাদের যে সামরিক খাতে উন্নয়ন সেগুলোর বিভিন্ন প্রস্তাবনা এসছে। জামাত এবং এনসিপির সামরিক গবেষণার কথা আসছে। স্পেসিফিক অনেকগুলো প্ল্যান তারা দিয়েছে। আ ড্রোন উৎপাদন কারখানা তৈরির কথা এনসিপির ইশতেহারে এসেছে এবং মিসাইল ৮ টা শর্ট রেঞ্জ মিসাইল তৈরির কথা এসছে। জামাতের ইশতেহারে ডিফেন্স প্যাক্ট এবং গ্র্যাজুয়ালি কিভাবে তারা স্বনির্ভরতার দিকে যাবে গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে এগুলো এসছে। এবং আমরা একটা কম্পারেটিভ এনালাইসিস আজকে করলাম। আমরা একই সাথে সমালোচনার তীরও ছুড়ে দিয়েছি ৩ টা দলেরই বিভিন্ন পয়েন্টস এর উপর যে তাদের ইশতেহারের ত্রুটি দুর্বলতাগুলো কোথায়? এটা কি শুধুই লিপ সার্ভিস? এটা কি শুধুই মানে অনেকগুলো সাহিত্য এবং আ বুলি নাকি আসলেই বাস্তবায়নযোগ্য সুনির্দিষ্ট স্পেসিফিক কোন ধারা আছে? আমি আশা করি আমরা দর্শকরা অনেক কিছু জানতে পারবো এবং আমরা সামরিকভাবে অনেক বেশি সচেতন হতে পারবো। আপনাদের সাথে আবার কথা হবে অন্য কোন টপিকে অন্য কোন গেস্টের সাথে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম এভরিবডি। আল্লাহ হাফেজ।